ওয়েলকাম। আমরা আজকে ক্লাস 11 স্টার্ট করতে চলছি। আমরা ক্লাস 11 যেটা আছে দেখ বায়োলজিতে আমরা কিছু ইউনিটে ডিভাইড করা, যেমন প্রথম ইউনিটটা লিভিং ওয়ার্ল্ডের ইউনিট, ক্লাসিফিকেশনের ইউনিট। সেকেন্ড ইউনিট মরফোলজি অ্যানাটমি, মানে কিসের, টিস্যুর ইউনিট। থার্ড ইউনিট সেলের ইউনিট, এটা আমরা সাইটোলজি কই। ফোর্থ ইউনিট প্ল্যান্ট ফিজিওলজি। ফিফথ ইউনিট হিউম্যান ফিজিওলজি। প্রত্যেকটা ইউনিটের মধ্যে কিছু করে চ্যাপ্টার আছে। এর মধ্যে সবচেয়ে বেসিক ইউনিট যেটা দিয়ে স্টার্ট করা উচিত, মানে যেই ইউনিটটা না জানলে বাকি একটা ইউনিটও বুঝতাম না, ঠিক আছে। সবচেয়ে ইম্পর্ট্যান্ট ইউনিট যেটা না জানলে আমরা একটা ইউনিটও বুঝতাম না, ওই ইউনিটের নাম কি, সেল। আমরা স্টার্ট করুম সেল দিয়ে, সেটা সেলের পরে আমরা নেক্সট প্ল্যান্ট ফিজিওলজি করুম, ঠিক আছে। সেলের ইউনিটের মধ্যে আমরা 3টা চ্যাপ্টার। প্রথমটা হচ্ছে সেল দ্য ইউনিট অফ লাইফ, সেকেন্ড চ্যাপ্টার বায়োমলিকিউল, থার্ড চ্যাপ্টার সেল সাইকেল অ্যান্ড সেল ডিভিশন। ডিরেক্ট নিট এক্সামের কথা যদি আমি কই, যেহেতু আমরা ফার্স্ট ক্লাসের মধ্যে একটু নিট এক্সামের উপরে ডিটেলস ডিসকাস করে নেই। নিট এক্সামে ফিজিক্সের থেকে থাকে 45টা কোয়েশ্চেন, কেমিস্ট্রির থেকে থাকে 45টা কোয়েশ্চেন, বায়োলজির থেকে থাকে 90টা কোয়েশ্চেন, অনেকে তোমরা জানো। এবার এর মধ্যে প্রত্যেকটা কারেক্ট আনসারে তোমার দেওয়া হয় 4, ঠিক আছে। 3টা সাবজেক্টেই সেম, প্রত্যেকটা কারেক্ট অ্যান্সারে দেওয়া হয় 4 মার্কস। তো ফিজিক্সের টোটাল আয় কত, 180, কেমিস্ট্রিতে টোটাল আয় 180, বায়োলজিতে টোটাল আয় 360। তাহলে টোটাল মার্কস হইতেছে 720। এবার প্রত্যেকটা ইনকারেক্ট আনসারের লিগে আবার -1 করে যায়। ঠিক আছে, 25% মাইনাস হয়। যে কোনো কম্পিটিটিভ এক্সামে কী হয়, 25% মাইনাস। আমরা টিবি যেই এক্সাম যেটা আছে, ত্রিপুরা বোর্ড জয়েন্ট এন্ট্রান্স এক্সাম বাদ দিয়া বাকি সবটির প্যাটার্ন সেম। টিবি যেইতে কোনো নেগেটিভ হয় না, ঠিক আছে, শুধু +2। এবার দেখি আমরা ডাইরেক্ট নিট এক্সামের কথা যেতে কইতেছি। আমার নিটের মধ্যে 720-র মধ্যে বায়োলজি আছে 360, এবং যেহেতু এটা ডাবল মার্কস, ফিজিক্সের কেমিস্ট্রি যতটুকু এতটুকু, মানে এই দুটা প্লাস করলে আমার বায়োলজির মার্কস হয়। সুতরাং এটার মধ্যে আমার একটু বেশি এমফেসিস দিতে হইব। আমার এখানে নিট এক্সামে 360-তে বায়োলজির মধ্যে টার্গেট করে রাখতে হইব যাতে 330+ উডে। মানে কোনো কারণে আমার এক্সাম একটু নড়বড়ে হয়ে গেছে, বায়োলজি কোয়েশ্চেন টাফ হয়েছে, তবুও যদি 330+ ওঠে, ভালো হলে 340, 340, 345, ঠিক আছে, 340+ ইজ এ ভেরি গুড মার্ক। মনে রাখবি বায়োলজিতে সবসময় 340 ইজ এ ভেরি গুড মার্কস, সাস্টেনেবল। এই মার্কসটা সাস্টেনেবল, 340 মার্ক গুড। ইনকেস খারাপ ওষুধ হয়, আমি আরও 10 মার্ক ছাড়া দিলাম 330। এই 330-র থেকে কম যাতে কোনো অর্থে বায়োলজিতে কোনো সময় না ওঠে, ঠিক আছে। বাকি ফিজিক্স আর কেমিস্ট্রি আশা করি আমার থেকে দেরিতে অহন অব্দি কেউ স্টার্ট করছে না। কোনো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি টিচার, অঙ্ক টিচার কেউ আমার এত দেরিতে স্টার্ট করতেছে না 11 আমার মতো। কেলিগা আমি জানি আমি আমার টাইম মতো শেষ করে নেব, ঠিক আছে। আমার মাঝখানে একটু, আমার এখনও শেষ হয়েছে না, আমার এখনও ইন্টার্নশিপ চলছে, তো আমার মাঝখানে একটু ইন্টার্নশিপের প্রেশার আছিল। কারণ যতই কার্ফু থাক যাই থাক, আমার কোনো ছুটি নাই, আমার ডেইলি যেতে লাগে হসপিটাল, ঠিক আছে। তো আমার ইন্টার্নশিপ চলতে আসছিল, মাঝখানে আমি একটু বিজি আছিলাম। আমরা স্টার্ট করছি দেরিতে, কিন্তু আমরা সবাই আগে শেষ করুম, এবং আমরা অনেক ডিটেলে পড়ুম, অনেক কিছু আমরা ভালো করে পড়ুম, ঠিক আছে। আমরা টার্গেট কি 340 তুলতে হইব। সিমিলারলি তোরা যদি বুঝতেছি যেহেতু এতদিন ধরে ক্লাস চলতেছে যে 9-10-এর ফিজিক্স কেমিস্ট্রি আর 11-এর ফিজিক্স কেমিস্ট্রির মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স, মানে কোনো মিলই নাই, অনেক 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 ডেভেলপড হয়ে যায় এই জায়গাতে এসে। তো এখানে আমরা মেইন ফিজিক্সে কেমিস্ট্রিতে ফোকাস করতে হইব, ফিজিক্স কেমিস্ট্রি তো ভালোভাবে ফোকাস করতে হইব। কারণ আমি যদি দেখ, আমি একটা প্রথম দিন একটা কথা কয়ে দিই, ডাক্তার 2 রকমের হয়। একটা হচ্ছে ডাক্তার, আর একটা হচ্ছে আগরতলার ডাক্তার। তো সেই ডাক্তারের কতটুকু সম্মান তোমরা সবাই জানো, আগরতলার ডাক্তারের কতটুকু সম্মান। তো আমার বাইরের মেডিকেল কলেজ পাওয়াটা মেইন উদ্দেশ্য, ঠিক আছে। তো বাইরের যে কোনো ভালো মেডিকেল কলেজ পাইতে গেলে আমার মার্ক মিনিমাম 600+ লাগবো। এই 600+ গিয়ে আমার আইব রিমস, ঠিক আছে। যদি স্কোর 620+ থাকে
তাতে আইব নিগ্রিমস শিলং। যদি ট্রাই করতে পারো 640+ তাইলে পাইতে পারো SDMC। যদি তোমার মার্কস থাকে 660+ নিটের মধ্যে, যদি মার্কস থাকে 660+, তুমি পাইতে পারো BHU, বেনারস হিন্দু ইউনিভার্সিটি। আমি একদম গ্রেডিং ওয়াইজ করতেছি কোন কলেজের মধ্যে কতটুকু মার্ক লাগে, ডাইরেক্টলি এই ডিস্ট্রিবিউশন কোনোখানে পাইতি না। যদি 675 থেকে 685-এর মধ্যে মার্কস থাকে তাইলে তুই পেয়ে যাবি ওয়ান অফ দ্য বেস্ট মেডিকেল কলেজেস ইন ইন্ডিয়া, MAMC, মৌলানা আজাদ মেডিকেল কলেজ। ঠিক আছে, আমার এক ফ্রেন্ড পরে আন্ডার বেচারি, নাম হয়েছে আকাশ চৌধুরী, খুবই ভালো ছেলে আসিল, এরপরে MAMC-তে মৌলানা আজাদ। আর যদি স্কোর 690+ হয় তাহলেই পাবি এইমস। আমি একটু দেখলে দেখা যেতেছে কিনা বোর্ডটা কাভারেজে আইতেছে কিনা। ঠিক আছে, আইতাছে এতটুকু কাভারেজে আইতাছে। এটাতে তুই কী পাবি, 690+ পাবি এইমস। আর যদি আমরা AGMC পাইতে লাগে 450, 450 পাইতে গেলে আমরা AGMC হয়ে যাব, আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ হয়ে যাব। ঠিক আছে, 450 অথবা 460+ পাইলে AGMC হয়ে যাব। ঠিক আছে, কোনো সময় এটা টার্গেট করবি না। আমি আজকে একটা কথা কই, যেদিন তোরা এন্ট্রান্স দিবি ওই দিন আমার কথাটা মিলাই নিস। যদি টার্গেট করস না AGMC, কোনো দিনও AGMC পাইতি না, নেভার, কোনো দিনও AGMC পাইতি না, এর থেকে একটু হলেও কম পাবি। যদি কোনো পরীক্ষার মধ্যে টার্গেট করস যে না আমার 100-এর মধ্যে 90 লাগবো, কোনো দিনই পরীক্ষাত 90 পাইতি না, 89 পাইতে পারস। বোঝা গেছে? 80, 82, 83, 84, 89 অব্দি পাইতে পারস, কিন্তু 90 পাইতি না। তুই টার্গেট কর 95-এর, 95 পেতি না, 90 পাবি, 90-র উপরে পাবি কিন্তু 95 পেতি না। যা টার্গেট ওটার থেকে একটু উপরে লেভেল, নিজের লেভেলটা সেট করতে লাগে। ঠিক আছে, কোনো সময় এটা টার্গেটই করবি না, এটা টার্গেট করলে এন্ট্রান্সই পাইতি না। যদি AGMC টার্গেট করে পড়তে থাকো এন্ট্রান্সই পাইতি না। ঠিক আছে, একদম মিনিমাল লেভেলে সবসময় টার্গেট করবে নিগ্রিমস। কারণ নিগ্রিমসে আমরা ত্রিপুরা না বেসিক্যালি নর্থ ইস্টের লিগা সিট রিজার্ভ থাকে 18টা সিট। ঠিক আছে, নর্থ ইস্টের লিগে 18টা সিট থাকে এবং প্রতি বছরই অ্যারাউন্ড 11 থেকে 12টা সিট ত্রিপুরার ছেলে মেয়েরে নেওয়া যায়। ঠিক আছে, প্রতি বছরই 11 থেকে 12টা সিট ত্রিপুরাই পায়। নর্থ ইস্টের লিগা সিট 18টা, এর মধ্যে 12টা ত্রিপুরাই পায় প্রতি বছর, 11 থেকে 12টা সিট। সবসময় টার্গেট রাখবি মিনিমাম 620+ যদি নিগ্রিমস হয়। তো একদম খারাপ প্রিপারেশান, এর নিচে যাতে মার্কস না ওঠে। বোঝা গেছে? আমরা স্টার্ট করি, আমরা ইউনিট আর ফিজিক্স কেমিস্ট্রি এটা তুলতে গেলে দেখ, এই মার্কসটা তুলতে গেলে আমি আমার স্ট্যান্ডার্ডে ধরে চলি। আমার এইটা খুব ফেভারিট কলেজ এবং ইন্ডিয়ার ওয়ান অফ দ্য মোস্ট রিনাউন্ড কলেজ, MAMC, মৌলানা আজাদ মেডিকেল কলেজ। এইটা পাইতে গেলে তোর তিনোটার মধ্যে এক্সেপশনাল মার্ক লাগবে। বোঝা গেছে? এটাতে পাইতে গেলে কিন্তু তিনোটার মধ্যে এক্সেপশনাল মার্ক লাগবে। তুই 680 কেমনে তুলবি? আমি তোর কত কইছি, বায়োলজিতে 340, ফিজিক্সে তুলতে হইব 170, কেমিস্ট্রি তুলতে হইব 170। বাস এই ডিস্ট্রিবিউশন মাইন না চললেই গিয়া টোটাল মার্কস উঠতে যাবো, 680+ উঠতে যাবো, MAMC পেয়ে যাবে এই ডিস্ট্রিবিউশনে চললে। ঠিক আছে, দেখ প্লাস করে কত হয়। এই ডিস্ট্রিবিউশন মাইন না চলতে পারলে ফিজিক্সে কেমিস্ট্রিতে 170 আর বায়োলজিতে 340। ঠিক আছে, তাইলে এই 680 উঠবো, তাহলে MAMC বাইরিব, নাহলে কিন্তু MAMC বাইরিত না। আর এর নিচে কোনো সময় নিজের লেভেলে সেট করিস না, MAMC এই লেভেলটা অ্যাচিভ করার ট্রাই করবি সবসময়। কারণ আমরা আমার ইহানে তোরা এই PCBর এই ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির এটার উপরে তোরা টেস্ট সিরিজ চলতে থাকবো। নেক্সট মান্থ থেকে স্টার্ট হইব টেস্ট সিরিজ। ঠিক আছে, এই টেস্ট সিরিজের মধ্যে তুই ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির 720 মার্কসের এক্সাম, মানে আমি শুধু বায়োলজি পড়ামু, কিন্তু যে টেস্ট সিরিজ থাকবে এটার মধ্যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তিনোটারই এক্সাম চলতে থাকবো 720 মার্কসের। ইনিশিয়ালি মার্ক কম উঠবো, 400, 450, 500, 550 এমনভাবে বাড়তে থাকবো। 2 বছরে পরীক্ষা দিতে কত যাবো গা, 60, 680 যাবো গা। বুঝা গেছে? এমনি আমরা কন্টিনিউ করতে হইব। অনলাইন অফলাইন এসব ভয় পাইস না, এসব গুজব যে অনলাইনে একদমই পড়াশোনা হয় না, হয় এমন না যে অনলাইনে পড়াশোনা হয় না, অনলাইনেও পড়াশোনা হয়। যার হয়, আমরা একটা স্যার ছিল, আমি তখন ইসেতে অভয়নগর আমরা তখন ইন্টার্নশিপ করি।
একদম আমার ফার্স্ট ইন্টার্নশিপ ডেস্টিনেশন। তাই নিয়ে আমার একটা কথা কইছিল, যার নতে হয় না, যার নয় হয় না, হের 90 হয় না। খুব 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 মিনিংফুল কথা। কেলিকা দেখ, যার হইতাছে হের অনলাইনে থাকতে হইতাছে, যার হইতাছে না হের অফলাইনে থাকতে হইতাছে না। লাস্ট ইয়ারে যে টপ করলো না আমরা স্কুলের, আমার জুনিয়র নাম হচ্ছে সোহম দাস। এরা কিন্তু ফার্স্ট ব্যাচ যে লকডাউনে গিয়ে সেটা নিট এক্সাম দিছে, ঠিক আছে। তারপরেও কিন্তু হে 670+ পাইছে। এই বছর টপ করব খুব সম্ভবত সৌরদীপ, ঠিক আছে না, তো যে স্কুলে পড়ে সৌরদীপ খুব ভালো ছেলে। তারপরে আছে তিয়াশা আহমেদ, খুব ভালো। তারাও যে টপ করবো না, তারা ইহানে থেকেই টপ করব। তারা এই লকডাউনে থেকে এসেছে, তারাও অনলাইন ক্লাস করেই টপ করব। আর তারা ওই সময়কে অনলাইন ক্লাসটি পাইতেছে যখন তারা নিট এক্সাম একদম পিকে। এমন না যে অনলাইনে পড়া হয় না, অনেক কিছু কিছু টিচারের সেট আপটা অতটুকু ডেভেলপ থাকে না, ঠিক আছে। আমিও ডাইরেক্ট লাইভ ক্লাস করাইতে পারতাম এবং করামো। তোরা আগামীকালকেই রাত্রেবেলা আমি গুগল মিটে MCQ সেশন করামো। কারণ নিট এক্সামে এই যে 720 মার্কস কিচ্ছু লেহার কোয়েশ্চেন নেই, সব MCQ টিক মার্ক, ঠিক আছে। তো এটার উপর আমরা শুধু ক্লাস করি, আলাদা করে সেটা আমরা শুধু ক্লাস করুম গুগল মিটে MCQ নিয়ে সেটা কিছু MCQ ডিসকাস করুম, ঠিক আছে। মানে প্রতি ক্লাসের পরে হইব অথবা প্রতি 2টা ক্লাসের পরে হইব, কিন্তু আমরা কালকে করুম একটা, আমরা ফার্স্ট ক্লাসের পরেই একটা MCQ সেশন করুম। এটি করতে করতে কী হইব, তুই নিজে অ্যানালাইজ করতে পারবি তুই কতটুকু কম্পিটিশনের মধ্যে আগাইতেছস। বুঝা গেছে? ক্লিয়ার হয়েছে? এবার আমরা স্টার্ট করি সেলের ব্যাপারে বেসিক আইডিয়া ছিল আমরা ক্লাস 9-এ। সেল দ্য ফান্ডামেন্টাল ইউনিট অফ লাইফ একটা চ্যাপ্টার ছিল, ওই চ্যাপ্টারের মধ্যে আমরা বেসিক আইডিয়া নিয়ে আনিছিলাম অ্যাবাউট সেল। আমরা আজকে বেসিক ইন্ট্রোডাকশন নিব সেলের ব্যাপারে। যখনই আমি এই টার্মটা ইউজ করি সেল, আমার মাথার মধ্যে একটা ডায়াগ্রাম আয়, দেখতে কিছুটা এমন, ঠিক আছে না। এটা আমরা কই সেল মেমব্রেন। এই পার্টটারে আমরা কই সাইটোপ্লাজম। এই পার্টটারে আমরা কই নিউক্লিয়াস। মনে আছে তো সবারই মোটামুটি এটি মনে থাকার কথা। এটি ক্লাস 9-এ আসছিল, একদম বেসিক, এটি সেলের একদম বেসিক, ঠিক আছে। এবার আমি যদি একটু হিস্ট্রিতে যাই, এই সেলের যদি একটু আমি বেসিক হিস্ট্রিটা দেখি, তাহলে সেল ডিসকাভার করছিল কেটা? একজন সায়েন্টিস্ট যার নাম রবার্ট হুক। খেয়াল আছে, মোটামুটি সবারই খেয়াল আছে, ঠিক আছে। রবার্ট হুক নামে একজন সায়েন্টিস্ট সেল ডিসকাভার করছিল ইন 1665-এ রবার্ট হুক ডিসকাভার করছিল সেল। এবার নেক্সট আমার জানতেই হইব তাই না, সেলটা কই থেকে ডিসকাভার করছিল, কিসের সেল তাই ডিসকাভার করছিল? তাই না ডিসকাভার করছিল কর্ক সেল। আমরা বাংলাতে কইতে গেলে গাছের ছাল যেটারে কই বার্ক, ধর গাছ সেটা স্টেম, মাঝখানে ধর গাছের স্টেম আছে, স্টেমের উপর থেকে আমি একটা বার্ক নিলাম, একটু পার্ট নিলাম, নিয়ে এটার মাইক্রোস্কোপের নিচে দেখলাম যে সেলটা দেখুন এটার নাম হয়েছে কর্ক সেল। তাই না কোন সেল দেখছিল? কর্ক সেল। তাই না কেমন দেখছিল কর্ক সেলটারে? তাই না দেখছিল একটা হানিকম্ব লাইক স্ট্রাকচার। হানিকম্ব লাইক স্ট্রাকচার মানে বুঝছো? মৌমাছির বাসা দেখতে কিছুটা এমন। ঠিক আছে, তাই এমন কিছু একটা স্ট্রাকচার দেখছিল। এটা তাই কী করছিল? হানিকম্ব লাইক স্ট্রাকচার। কিসের মধ্যে দেখছিল? কর্কের মধ্যে, ঠিক আছে। তাই কী দেখছিল? কর্ক সেল। আরেকটা কোয়েশ্চেন হতে পারে কোন গাছের মধ্যে দেখছিল, কোন গাছের মধ্যে তাই দেখছিল? প্রথম যে তাই এক্সপেরিমেন্টটা করছিল কোন গাছের উপরে এক্সপেরিমেন্টটা করছিল? তাই না যে গাছের মধ্যে এক্সপেরিমেন্টটা করছিল ওটার নাম হইতেছে কোয়ারকাস।
আমি একটু দেখি লেখাটা দেখা যেতেছে নি, ক্যামেরাতে আইতেছে নি। এটার নাম কি? কোয়ারকাস আইতেছে। এটার নাম কি? কোয়ারকাস প্ল্যান্ট। এবার এই কোয়েশনটা খুব ইম্পর্ট্যান্ট, খেয়াল রাখবি। এই ছোটো ছোটো পয়েন্টটি আমি যখন কমো এটা খেয়াল রাখবি যে কোয়ারকাস প্ল্যান্ট হচ্ছে প্রথম প্ল্যান্ট যেটার মধ্যে তাই ডিসকভার করছিল। নেক্সট তাই যাই দেখছিল এই হানিকম্ব লাইক স্ট্রাকচার, তাই যা যা জিনিস দেখছে সব ডিরে তেনে কিসের মধ্যে লেখছে? একটা বইয়ের মধ্যে লেখা রাখছে, একটা বইয়ের মধ্যে তেনে এটা পাবলিশ করে রাখছে। পাবলিশড ইন এ বুক কল্ড মাইক্রোগ্রাফিয়া। তাইনে একটা যা যা তেনে দেখছিল মাইক্রোস্কোপের মধ্যে তেনে সব কিছু কিসের মধ্যে লেখা রাখছে? একটা বইয়ের মধ্যে। বইটার নাম কি? মাইক্রোগ্রাফিয়া। এবার তোর কোয়েশ্চেন হতে পারে মাইক্রোগ্রাফিয়া কোন ইয়ারে পাবলিশ হয়েছে? বুঝা গেছে? মাইক্রোগ্রাফিয়া যে বইটা পাবলিশ হয়েছে এটা কোন ইয়ারে পাবলিশ হয়েছে? মাইক্রোগ্রাফিয়া। সেল ডিসকভার হয়েছে 1665, মাইক্রোগ্রাফিয়া পাবলিশ হয়েছে 1665। তারা সায়েন্টিস্টরা ছিল তো, তারা আমরার মতো অলস ছিল না, ঠিক আছে? তারা যেটা সায়েন্টিস্ট, তারা আমরার মতো অলস না। আজকে দেখলাম মাইক্রোস্কোপের নিচে, ভাল লাগতেছে না, যদি কালকে লুহুম, কালকে আবার কি তেমন হইব, কালকে না মাত্র দেখছি আরেকদিন পরে লুহুম। তো তারা আমরার মতো এমন অলসা ছিল না, তারা আসছিল সায়েন্টিস্ট। তারা যা দেখছে লগে লগে তা লিখা লাগবে, যা যা তার অবজারভেশন আছে তারা সব কী করে সঙ্গে সঙ্গে লিখা নেয়। এই লিখা তোরে কনফিউজ করালে কোশ্চেন দিতে পারে যে মাইক্রোগ্রাফিয়া কোন ইয়ারে পাবলিশ হয়েছে। তাই না, যখন সেল ডিসকভার করছে তখনই মাইক্রোগ্রাফিয়া পাবলিশ হয়েছে। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? এতটুক লেখানে, এতটুক লেখানে। এতটুক লেখানে একদম ইজি, এতটুকু অবধি। এবার নাহলে ভিডিওটা পজ করতে থাক, পজ করে করে লেখা লাবি, ঠিক আছে? নেক্সট দেখ, সেল নিয়ে সেটা স্টাডি করারে আমরা কই সাইটোলজি। স্টাডি অফ সেলরে আমরা কই সাইটোলজি। মনে থাকবো, সাইটো মানে সেল, লজি মানে স্টাডি। সেই কোনোখানে লজি ওয়ার্ডটা পাবি মানে কি? স্টাডি। বায়োলজি স্টাডি অফ লাইফ। বুঝা গেছে? যেখানে লজি ওয়ার্ডটা পাবি এটা মানে কি? স্টাডি। সাইটোলজি মানে স্টাডি অফ সেল। যেহেতু তাইনে প্রথম সেল নিয়ে সেটা স্টাডি করছে রবার্ট হুক, এলিগা তাইনের আমরা কই ফাদার অফ সাইটোলজি। যেহেতু তাইনে প্রথম সেল ডিসকভার করছে, সেলটা নিয়ে স্টাডি করছে, তাই আমরা কী কই? ফাদার অফ সাইটোলজি। ক্লিয়ার হয়েছে এতটুক? একটা স্ক্রিনশট নিবি না, ডাইরেক্ট লেখালা। স্ক্রিনশট নিলেই দেরি হইব, আর খাতার মধ্যে লেখা হইতো না, তাহলে আর সায়েন্টিস্ট হন যেত না। স্ক্রিনশট তো লইছি, লেখা হন যাইব, এই করতে করতে আর লেখা হইতো না, ঠিক আছে? নেক্সট এবার আমরা এই টপিকে আবার আমরা এখন কথা কইতে আসছিলাম এই ভদ্রলোকরে নিয়ে। সেটা ভদ্রলোক মেবি, আমি জানি না, তাহলে খারাপ লোক হইতেও পারে, তাহলে সায়েন্টিস্ট। আমি খালি এতটুকু জানি তাইনে সায়েন্টিস্ট যে সেল ডিসকভার করছে। এবার রবার্ট হুক, এবার তাইনে ডিসকভার করছিল কি? কর্ক থেকে সেটা কর্কের সেলটা ডিসকভার করছিল। এবার আমরা ক্লাস 9-এ অল্প আসিল এই পার্টটার ব্যাপারে, যদি খেয়াল করতে পারো টিস্যু যে পার্টটা আসছিল ক্লাস 9-এ, ইহানে আমরা পড়ছি যে যারা যারা একটু অ্যাডভান্স পড়ছো নাহলে আমরা ক্লাস 11-এর এই পার্টটি পড়ে নেব যে কর্ক সেল ডেড সেল। কর্ক যে সেলটা আছে, কর্ক সেল সবসময় ডেড সেল হয়। তাই বেসিক্যালি তাহলে কী ডিসকভার করছে? ডেড সেল। 1665-এ রবার্ট হুক যে ডিসকভার করছে সেল, এটা অ্যাকচুয়ালি কী আসছিল? কর্কের সেল। আর কর্ক সেল মানে কি? ডেড সেল। তাহলে প্রথম এমন যদি কোয়েশন করে প্রথম লিভিং সেল কেরা ডিসকভার করছে, কোয়েশনটা বোঝা গেছে? প্রথম লিভিং সেল কেরা ডিসকভার করছে, তাহলে আনসার কী হইব? আনসার হইব A.V. লিউয়েনহক। ফার্স্ট লিভিং সেল ডিসকভার করছে
বানানটা একটু দেখবি, বানানটা কিন্তু নর্মাল বানান না। AV লিউয়েন হক, HOEK কিন্তু লাস্টে। অ্যান্টনি ভন লিউয়েন হক কোন ইয়ারে ডিসকভার করছিল? ইন 1676। এই কোয়েশ্চেনটা লাস্ট ইয়ার একটা ইনসিডেন্ট কই, এই কোয়েশ্চেনটা আমি লাস্ট ইয়ার, তোরা শিশু বিহারের যে সিনিয়র আছে অভিরাজ তারার ব্যাচটা, যারা এখন 12-এ পড়ে, টেস্ট সিরিজের মধ্যে এই কোয়েশ্চেনটা দিয়েছিলাম, লিভিং সেল ওয়াজ ডিসকভার্ড ইন। এটারে অভিরাজ ভুল করছিল, হে লেখছে 1665। বোঝা গেছে কী ভুলটা করছিল? 1665 কী হয়েছিল? ডেড সেল ডিসকভার করছিল কেডা? রবার্ট হুক। মাইক্রোগ্রাফি পাবলিশ করছিল কোন ইয়ারে? 1665। আর আমি কোশ্চেনে দিয়েছিলাম ফার্স্ট লিভিং সেল ওয়াজ ডিসকভার্ড ইন হুইচ ইয়ার? হে আনসার লিখে আইছিল 1665। তোরা তো অনেকে চিনস অভিরাজরা, তোরা স্কুলের সিনিয়র, যারা যারা শিশু বিহারের, তোরা স্কুলের সিনিয়র, খুব ভালো ছেলে, কিন্তু ইনিশিয়ালি অনেক ভুল করতো। 11 ওঠার পরে প্রথম অনেক ভুল করতো, বাট বাই অ্যান্ড বাই হি ইজ ওয়ান অফ দ্য ভেরি ভেরি স্ট্রং ক্যান্ডিডেট। এই বছর যারা ক্লাস 12-এ আছে তার মধ্যে ভেরি স্ট্রং ক্যান্ডিডেট অভিরাজ। ঠিক আছে, এবার 1676-এ ডিসকভার করছিল অ্যান্টনি ভন লিউয়েন হক। কই ডিসকভার করছিল? যেমন আমি যখন রবার্ট হুকের কথা কইছিলাম, আমি কইছিলাম যে কর্ক সেল অফ কোয়ারকাস প্ল্যান্ট, মনে আছে? একটু আগে লিখছি কর্ক সেল অফ কোয়ারকাস প্ল্যান্ট। তাহলে তাইনেরটা তো আমি জানি যে তাইনে কোয়ারকাস প্ল্যান্টের থেকে ডিসকভার করছিল। ঠিক আছে, এখন যদি কয় অ্যান্টনি ভন লিউয়েন হক, তাইনে কোন জায়গার থেকে ডিসকভার করছে? কোশ্চেনটা বোঝা গেছে? যে তাইনে যেমন একটা প্ল্যান্টের থেকে ডিসকভার করছে, তাইনে করতে ডিসকভার করছে, তাইনে ডিসকভার করছিল অ্যান্টনি ভন লিউয়েন হক soil containing rain water। যেই সয়েলের মধ্যে বৃষ্টির পরে জল জমা থাকে, ইহান থেকে তাইনে ডিসকভার করছিল। বোঝা গেছে? আমার পায়ে বারবার তারটা পেজ খেতেছে মাইকের। অনলাইন ক্লাস করতে করতে আমারও মাইক পাল্টানো হইতেছে না, কলারে লাগাই লাগলে আওয়াজ যায় না, হাতে নিয়ে ক্লাস করতে লাগে। এবার দেখ, এর মধ্যে দিয়ে দিছে কারফিউ, যেখান থেকে কিনতে পাওয়া যাবে এই দোকান অবধি বন্ধ। তাইনে কই থেকে ডিসকভার করছে? সয়েল থেকে। তাইনে কই থেকে ডিসকভার করছিল? গাছের থেকে, রবার্ট হুক। আর অ্যান্টনি ভন লিউয়েন হক কই থেকে ডিসকভার করছে? ফ্রম সয়েল। কোন সয়েল? যেই সয়েলটা বৃষ্টির জলে ভিজা ছিল। বৃষ্টির জলে ভিজে থাকলে কী হয়? ভিজা জলের মধ্যে বিভিন্ন রকমের ব্যাকটেরিয়া, ফাঙ্গাস এটি গ্রো করে। ঠিক আছে, ওইখান থেকে তাইনে ডিসকভার করছিল ফার্স্ট লিভিং সেল। লেখানে এই পার্টটারে পুরোটারে। ঠিক আছে, এই এভি লিউয়েন হকের, অ্যান্টনি ভন লিউয়েন হক, তাইনের বায়োলজির মধ্যে অনেক বড় বড় কন্ট্রিবিউশন আছে। তাইনে প্রথমে কি ডিসকভার করছিল? লিভিং সেল ডিসকভার করলো। তাছাড়া অ্যান্টনি ভন লিউয়েন হক এই ভদ্রলোক তাইনে ডিসকভার করছে রেড ব্লাড সেল। সবাই নাম শুনছো, RBC। আমরা ব্লাডের মধ্যে যে রেড কালারের পিগমেন্টটা হয় হিমোগ্লোবিন, এটা যেই সেলটার ভিতরে থাকে এই সেলটার নাম হইতেছে রেড ব্লাড সেল। এই রেড ব্লাড সেল কারা ডিসকভার করছে? অ্যান্টনি ভন লিউয়েন হক। তাছাড়া তারা ডিসকভার করছে স্পার্ম সেল। স্পার্ম বলতে কি? স্পার্মটার মেলের গ্যামেট, আমাদের মেল গ্যামেটের নাম কি? স্পার্ম। ফিমেল গ্যামেটের নাম কি? ওভাম। তাই ডিসকভার করছিল কি? তা এভি লিউয়েন হক প্রথম যে স্পার্ম সেলটারে ডিসকভার করছে। তাছাড়া তাই ডিসকভার করছে আরেকটা ফিনোমেনা, যেটার নাম হইতেছে পলিএমব্রায়োনি। এই পলিএমব্রায়োনিও তাই ডিসকভার করছে। এই পলিএমব্রায়োনি জিনিসটা কি? এটা আমরা পড়ুম ক্লাস 12-এ। পলিএমব্রায়োনি যেমন দেখ, RBC আমরা ক্লাস 11-এ আছে। স্পার্ম সেলের ব্যাপারে ইন ডিটেল ক্লাস 12-এ আছে। একটা চ্যাপ্টার আছে হিউম্যান রিপ্রোডাকশন, ওই চ্যাপ্টারের মধ্যে আছে পলিএমব্রায়োনি। চ্যাপ্টার 2 রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্ট, ওই চ্যাপ্টারটার মধ্যে আছে পলিএমব্রায়োনি। আমরা ওখানে পড়ুম। ঠিক আছে, আপাতত তেনা আমরা বেসিক কন্ট্রিবিউশনটি দেখলাম। তাছাড়া তেনা প্রোটোজোয়া নাম শুনছস তোরা? প্রোটোজোয়া তেনে ডিসকভার করছে প্রোটোজোয়া। যেমন প্রোটোজোয়ার এক্সাম্পল যদি নিতে হয়, আশা করি তোরা ঈশার নাম শুনছস ম্যালেরিয়া যে করে প্লাজমোডিয়াম, ওই প্লাজমোডিয়াম একটা প্রোটোজোয়া। ঠিক আছে, আরও তো নাম শুনতেছি তোরা, লিশমেনিয়া, ফিশমেনিয়ার মধ্যে স্লিপিং সিকনেস, কালা আজার, ওইটি সব প্রোটোজোয়া। এই প্রোটোজোয়া জিনিসটারে ডিসকভার করছিল কেটা? এভি লিউয়েন হক। লেখা হয়েছে এতটুক,
সোজা আপাতত সব কিছুই সোজা গেছে। এবার যখনই তোরা এমসিকিউ করবি তোরার আরও কিছু ছোটো ধরো ইনফরমেশান জানতে হইব। যেমন এর মধ্যে একটা ইনফরমেশন হইতেছে ফাদার অফ সাইটোলজি, আমি কারে কইছিলাম? রবার্ট হুকরে। ফাদার অফ সাইটোলজি বা ফাদার অফ সেল বায়োলজি কেটা? রবার্ট হুক। একটা কোয়েশ্চেন ভাবি, ফাদার অফ মডার্ন সাইটোলজি, ফাদার অফ মডার্ন সাইটোলজি কে? তখন কিন্তু আনসার আবার রবার্ট হুক হইতো না, খেয়াল রাখবি। তখন আনসার কিন্তু রবার্ট হুক হইতো না, তখন আনসার কী হইব? একজন সায়েন্টিস্ট আছে, ওনার নাম হচ্ছে সোয়ানসন। এই সোয়ানসন রে কোয়া হয় ফাদার অফ মডার্ন সাইটোলজি। ক্লিয়ার? ফাদার অফ সাইটোলজি আর ফাদার অফ মডার্ন সাইটোলজি। নেক্সট আরেকটা টার্ম আছে, একটা টার্ম হইতেছে সাইটোজেনেটিক্স। আমরা যখন এই চ্যাপ্টারের মধ্যে যখন আমরা নিউক্লিয়াস পড়ুম তখন আমরা বুঝুম সাইটোজেনেটিক্স কারে কোয়া হয়। তো এই যে সাইটোজেনেটিক্স টার্মটা, এই নামটা রাখছে একজন সায়েন্টিস্ট, তার নাম হইতেছে H.J. মুলার। H.J. মুলার, যারা ফুটবল দেখো তারা জানো, থমাস মুলারের নাম শুনছো, ঠিক আছে? তাদের দাদুর বাবা হইতে পারে, আমি জানি না, আমার কোনো আইডিয়া নাই যে আমরার যে ফুটবলার আছে মুলারের জার্মান থমাস মুলারের যদি দাদু হয়, দাদুর বাবা হয়, দাদুর দাদু হয়, তাইনের দাদু হয়, হইতে পারে, আমি জানি না, ঠিক আছে? এখানে এবার নেক্সট আমরা জানতে হইব অ্যাবাউট সেল থিওরি। আমরা খুব ইম্পর্টেন্ট পার্ট কি? সেল থিওরি। আমরা এখন সেল থিওরিটা রেফার করব। সেল থিওরি প্রথমত জানতে হইব এই সেল থিওরির কনসেপ্ট কই থেকে আইছে, কী দরকার আছিল সেল থিওরির, অ্যাকচুয়ালি জিনিসটা কি। প্রত্যেকটা টার্ম, প্রত্যেকটা টপিক ইন ডিটেল জানার আগে তার কি দরকার, এটার কি দরকার আগে জানিয়ে নিবি, তারপরে দেখবি পড়তে এমনি মজা লাগবে। কইতাছে সেল থিওরি বলতে বুঝাইতেছে, কইতাছে যে এমন একটা থিওরি থাকবো যেই থিওরিটা সব রকমের সেলের লিগে অ্যাপ্লিকেবল। যে আমি যদি কইছে মানুষ মানে তার দুইটা হাত, দুইটা চোখ, একটা নাক, দুইটা কান, এটি থাকতে হইব। মানে এই প্রপার্টিটি কি সব মানুষের লিগা কমন, দুইটা ফা, এটি সবার লিগা কি কমন। তেমনই কইতেছে সব সেল, যদি আমি একটা জিনিসটা সেল কই, হের এই থিওরিটা মাইনা চলতে হইব, নাহলে হে সেল না। যদি হে এই থিওরিটা মাইনা না চলে তাহলে হে সেল না। বুঝা গেছে? তো এই যে থিওরিটি কী যেমন আমি মানুষের ক্ষেত্রে কী কইছি, দুইটা হাত, দুইটা পা, দুইটা চোখ, দুইটা কান, একটা নাক, ঠিক আছে, একটা স্টোমাক, একটা লিভার, দুইটা কিডনি। তো এই যে এটি কি মানুষ হওয়ার বেসিক প্রপার্টি। এমনই সেল হইতে গেলে কী কী জিনিস ফুলফিল করতে হইব, এটা আমি কী কই? সেল থিওরি। এবার এই যে সেল থিওরি জিনিসটার একটা দরকার আছে, এই আইডিয়াটা প্রথম কে দিয়েছিল? একজন সায়েন্টিস্ট, তার নাম হচ্ছে ডক্টর রুশেট। এই ডুট্রো সে একজন ফ্রেঞ্চ সায়েন্টিস্ট, তাই না? একজন ফ্রেঞ্চ সায়েন্টিস্ট, তাই নে 1824 প্রথম দিছে আইডিয়া অফ সেল থিওরি, যে সেল থিওরি নামে একটা থিওরির দরকার আছে। এই আইডিয়াটা প্রথমকে দিছে ডুট্রোসে, কোন ইয়ারে? 1824। তাছাড়া ডুট্রোসে আরেকটা কাজের কাজ করছে, আমরা সবাই টিস্যু নামটা শুনছি, তাই নেই প্রথম কইছে যে কিছু সেল এক লগে একত্রিত হওয়া, মানে কি ইউনাইট, মানে ধর এটা একটা সেল, কইতেছে এমন কয়েকটা সেল এক লগে মিল্লা গেলেগা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, দশটা, এমন করে অনেকটি সেল যখন এক লগে ইউনাইট হয়, ইউনাইট মানে কি একবদ্ধ হওয়া, এটার আমি কি কই? টিস্যু। ঠিক আছে, কিছু সেল যখন এক লগে ঐক্যবদ্ধ হয়, এটার আমি কি কই? টিস্যু। যেমন সেল বলতে কি বুঝাইতেছে, এটা একটা কি সিঙ্গেল সেল।
আর টিস্যু বলতে কী বুঝতেছে? অনেকটি সেল। বোঝা গেছে? টিস্যু বলতে কী বুঝতেছে? এই জায়গার মধ্যে অনেকটি সেল এক লগে হয়ে গেলে কী হয়? এটা আমরা কই টিস্যু। এখন অব্দি তেনার এই যে তেনার এই স্টেটমেন্টটা জাস্টিফাইড এখনও এই জিনিসটা এখন আমরা মানে যদি আমরা কই হোয়াট ইজ টিস্যু, আমরা দেখবি লেখা থাকবো টিস্যু ইজ এ ক্লাস্টার অফ সেল দ্যাট পারফর্ম সিমিলার ফাংশন। ঠিক আছে? অনেকটি সেল এক লগে আয়ে এবং তারা একটা কমন ফাংশন যদি করে, অনেকটি সেল এক লগে আয়ে সেটা একটা কমন ফাংশন পারফর্ম করতেছে। সে একটা ক্রিকেট টিম, 11টা আলাদা আলাদা মানুষ আয়ে সেটা একটাই কমন পারপাস সার্ভ করতেছে, কি ক্রিকেট খেলতেছে, ফুটবল ম্যাচ। 11টা মানুষ এক লগে একই করতেছে, একটা বলের পিছিয়ে দৌড়াইতেছে। ঠিক আছে? এটার আমি কী কইতেছি? এক একটা প্লেয়ারের আমি কী কমু? সেল। আর পুরোটা টিমটার আমি কী কমু? টিস্যু। বোঝা গেছে? এই জিনিসটারই এই যে জিনিসটা প্রথম কেটা বুঝাইছিল? ডট্রুসের নামে একজন সায়েন্টিস্ট 1824 একজন ফ্রেঞ্চ সায়েন্টিস্ট, তাই না? প্রথম এই আইডিয়াটা দিছিল ইন 1824। নেক্সট দেখ, নেক্সট যে আইডিয়াটা সেল থিওরির, এটা দিছিল 1838-এ একজন সায়েন্টিস্টটা ছিল এম স্লেডেন, তাই না? 1838-এ তাই একটা থিওরি দিছিল সেল থিওরি। তাই না থিওরিটা কি? তাই না একজন আছিল জার্মান বোটানিস্ট। বোটানিস্ট মানে যে বোটানি নিয়ে পড়াশোনা করছে। বোটানি মানে জানো, গাছপালা লিয়া পড়াশোনার আমরা বোটানি কই, পশু পাখি লিয়া পড়াশোনার আমরা জুলজি কই। ঠিক আছে? তো তাই না কী লিয়া গাছ পড়াশোনা করছে? গাছপালা লিয়া সেটা পড়াশোনা করছে। কারোর ভালো লাগে না, আমারও ভালো লাগে না, বিশ্বাস কর গাছপালা লিয়া পড়াশোনা, যদি বায়োলজির টিচার। এবার স্লেডেন কী কইছে 1838-এ? তবে আমি আবার জুলজির থেকে পড়াইতে আমার বোটানি বেশি মজা লাগে। তো আমি যখন নিজে স্টুডেন্টটা ছিলাম আমার তখন নিজে পড়তে ভালো লাগতো না। এবার জার্মান বোটানিস্ট স্লেডেন তাই না কী কইতাছে? তাই না কইতাছে অল প্ল্যান্টস আর মেড আপ অফ সেলস। তাই না কইতাছে পৃথিবীতে যত গাছ আছে সব গাছ সেল দিয়া তৈরি। বুঝা গেছে? আমরা ওয়ার্ল্ডের মধ্যে যত গাছ আছে সব গাছ তাই কইতাছে কী দিয়া তৈরি? সেল দিয়া তৈরি। এবার সমস্যা হয়েছে, সমস্যা তাই না যা কইছে সব ঠিকঠাক হইয়াছিল, স্লেডেন যা কইছিল তার এক বছর পরে 1838, তার এক বছর পরে 1839 না একজন সায়েন্টিস্ট আইছে টি সোয়ান। এবার তাই না কি আসিল? তাই না আমার ফেভারিট লোক, কারণ তাই না বোটানিস্ট না, তাই না আসিল জুলজিস্ট। তাই না আসলো ব্রিটেনের, এদিকে তাই না আমরা কই একজন ব্রিটিশ জুলজিস্ট। জুলজিস্ট মানে তাই কী নিয়ে পড়াশোনা করছে? পশু পাখি নিয়ে পড়াশোনা করছে। এবার তাই নিয়ে কী কইতাছে? এই যে সোয়ান কইতাছে যে স্লেডেন তুমি শুধু গাছের কথা কেন কইছো যে অল প্ল্যান্টস? তোমার এই স্টেটমেন্টটা তো ভুল। যত রূপ তুমি কইছো এত রূপ ঠিক, কিন্তু এটা তো ইউনিভার্সাল না। তুমি শুধু গাছপালার কথা কইতেছো, পশু পাখির কী হইব, আমরার কী হইব? তুমি তো নিজেও একটা মানুষ, খালি গাছ নিয়ে কথা কইলে হইতো না। তার মানে কী করতে হইব? তুমি কও যে যত লিভিং অর্গানিজম আছে, যত লিভিং অর্গানিজম আছে এভরিথিং ইজ কম্পোজড অফ সেল, সবাই সেল দিয়ে তৈরি। বোঝা গেছে? যেমন একটা বিল্ডিং তৈরি হতে গেলে কী লাগে? ইট লাগে। সবচেয়ে স্মলেস্ট ইউনিট কি? একটা ইট। এমনই হিউম্যান বডি তুই হোক, একটা অ্যানিম্যালের বডি হোক, বাঘ হোক, সিংহ হোক, ভল্লুক হোক, যে খুশি হোক, সবার বডি কী দিয়ে তৈরি হইতে হবে? একটা ইউনিট কী হইব? সেল। অ্যাকচুয়ালি কাজের কথার সময় জুলজিস্টটাই কই আইছে। তার মানে কি দেখ, এলে কি তোমার জুলজি জিনিসটা এত মজা লাগে। তাই না কইতেছে কি অল লিভিং অর্গানিজমস আর কম্পোজড অফ সেলস। তাহলে তাই প্রথম কই মডিফাই করলো, মানে তাই প্রথম কই রেকটিফাই করছে ইয়েরে স্লেডেনরে? স্লেডেন কইছিল শুধু প্ল্যান্ট, তাই কইছে অল লিভিং অর্গানিজম। এটার মধ্যে প্ল্যান্টও ফরে অ্যানিমেলও ফরে, সব কিছু সেল দিয়া তৈরি। বুঝা গেছে? সব কিছু কী দিয়া তৈরি? সেল দিয়া তৈরি। তাছাড়া তাই না দেখ আরও কী কী পয়েন্ট অ্যাড করছে। আমি উপরে ইয়ারটা মুচ্ছে নেই, স্লেডেনেরটা তো লেখা হয়ে গেছে, স্লেডেনেরটা মুচ্ছে নেই, তাহলে বুঝাইতে আমার সুবিধা হইব। এক তানে এটা কইলো, সেকেন্ড তানে কোন পয়েন্টটা অ্যাড করলো? কইতাছে
যেই কোনো অ্যানিম্যাল সেল has an outer covering of plasma membrane অথবা এটাকে কোয়া হয় সেল মেমব্রেন। কথাটার মানে হইতেছে সে আমি একটা অ্যানিম্যাল সেল নিলাম, সেইটা একটা অ্যানিম্যাল সেল, এটা তার নিউক্লিয়াস। এই যে বাউন্ডারিটা না আর কি কই, এটা আমরা প্লাজমা মেমব্রেন কই। এই বাউন্ডারিটারে আমরা প্লাজমা মেমব্রেন কই, আবার এটারে আমরা সেল মেমব্রেনও কইতে পারি, অথবা এটারে আমরা প্লাজমা লেমাও কইতে পারি, প্লাজমা লেমা। ঠিক আছে, কোনটারে? এই বাইরের বাউন্ডারিটারে। বোঝা গেছে? তাহলে মানে অ্যানিম্যাল সেলের বাইরের বাউন্ডারিটা কী হইব? সেল মেমব্রেন অথবা প্লাজমা মেমব্রেন। আবার তাই নিয়েই কইতাছে যদি এটা অ্যানিম্যাল না হয় সেটা প্ল্যান্ট হয়, যদি এটা অ্যানিম্যাল সেল না হয় প্ল্যান্ট সেল হয়, তাহলে এটার আউটার মেমব্রেন প্লাজমা মেমব্রেন হইতো না। হ্যাজ সেল ওয়াল অ্যাজ আউটার মেমব্রেন, অ্যাজ আউটারমোস্ট মেমব্রেন। কইতাছে এটা তো গেল আমার অ্যানিম্যাল সেল। কইতেছে যদি এবার এটা প্ল্যান্ট সেল হয়, সেইটা একটা প্ল্যান্ট সেল যদি হয়, আশা করি দেখা যেতেছে, একটু শুরু আঁকছি, হ্যাঁ বুঝা যাবে তো? কোনো সমস্যা নেই তো বুঝতে? নাহলে আমি অন্য শেপে আঁকি, তাহলে বুঝতে সুবিধা দেবো। প্ল্যান্ট সেলটারে অন্য একটা শেপটা চেঞ্জ করে আঁকি আরেকটা জায়গাতে, না এখানে আঁকি। কইতেছে সেইটা একটা প্ল্যান্ট সেল, আমি এমনি আঁকি প্ল্যান্ট সেলটারে। ঠিক আছে, তাহলে হিসাবে বাইরের মেমব্রেনটা কী হওয়া উচিত? সেল মেমব্রেন হওয়া উচিত। এটার নাম সেল মেমব্রেনই, এটার নাম কি? এটা সেল মেমব্রেনই, এটা সেল মেমব্রেন। কিন্তু কইতেছে এটা আউটার মোস্ট মেমব্রেন না। সেল মেমব্রেনেরও বাইরে যদি আমি প্ল্যান্ট সেল কই, যেহেতু আমি একটা প্ল্যান্ট সেল কইতাছি, সেল মেমব্রেনের বাইরে একটা মেমব্রেন থাকে, এই মেমব্রেনটার আমরা কই সেল ওয়াল। এই মেমব্রেনটার আমরা কী কই? সেল ওয়াল। তাহলে আমারে কো অ্যানিম্যাল সেল দেখে সেটা কী দেখা যাচ্ছে, তার বাইরে একটাই মেমব্রেন, মেমব্রেনটার নাম কি? প্লাজমা মেমব্রেন অথবা সেল মেমব্রেন। কিন্তু যদি আমি এবার প্ল্যান্ট সেলের কথা কই, প্ল্যান্ট সেলের বাইরে আরেকটা মেমব্রেন আছে, সেল মেমব্রেনেরও বাইরে আরেকটা মেমব্রেন আছে, মেমব্রেনের নাম কি? সেল ওয়াল। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে একদম এই পার্টটা। এবং এই সবটি কথা কেটা কইছে? সোয়ান। তোরে যদি কোয়েশ্চেন করে সেল ওয়ালকে ডিসকভার করছে, সেল ওয়াল ডিসকভার কেটা করছে, তাহলে আনসার কী হইব? সোয়ান। বোঝা গেছে? বোঝা গেছে? এই যে তারা দুইজনে মিললে যা কথা কইছে, এই পুরাটারে কোয়া হয়েছে সেল থিওরি। স্লেডেনের শোয়া যা কইছে যে প্ল্যান্টস, প্রথমে দেখ 1838-এ স্লেডেন কী কইছিল? যে অল প্ল্যান্টস আর মেড আপ অফ সেল, সব প্ল্যান্ট সেল দিয়ে তৈরি। তারপরে সোয়ানায় 1839-এ কী মডিফাই করছে? অল লিভিং অর্গানিজমস আর কম্পোজড অফ সেল। কইতেছে বিট প্ল্যান্ট অর অ্যানিমেল, লিভিং অর্গানিজম তো মানে এটা সেল দিয়ে তৈরি। তারপরে জানি কী কইছে? অ্যানিমেল সেল হ্যাজ অ্যান আউটার কাভারিং অফ প্লাজমা মেমব্রেন ও সেল মেমব্রেন। মানে অ্যানিমেল সেলের আউটারমোস্ট লেয়ার কী থাকবো? প্লাজমা মেমব্রেন থাকবো। প্ল্যান্ট সেলের আউটারমোস্ট মেমব্রেন কী থাকবো? সেল ওয়াল থাকবো। এই সব জিনিসটা আমরা কী কইছি? সেল থিওরি। তাহলে সেল থিওরি কে দিছে? বোথ স্লেডেন অ্যান্ড সোয়ান। কোন ইয়ারে দেওয়া হয়েছে? 1838, 1839 মিলিয়ে দেওয়া হয়েছে। ক্লিয়ার নি? তাহলে আমি যদি সেল থিওরির সাইডে এমন লেহি, আশা করি তাহলে তোরা রাগ করতি না। যদি কারণ লেখা না হয় ভিডিওটা 10 সেকেন্ড রিওয়াইন্ড কর, তাড়াতাড়ি করে সেটা পজ করে আবার লেখালা। তাহলে আমি যদি কই সেল থিওরির কথা, সেল থিওরি দিছে তাহলে কেটা? এম স্লেডেন অ্যান্ড টি সোয়ান। কোন ইয়ারে দিছে? 1838-39। বুঝা গেছে? এইটাছে সেল থিওরি। এবার আরেকজন সায়েন্টিস্ট আইছে, এতটুক লেখানে সেল থিওরি কোন ইয়ারে দিছে, কেটা দিছে। এবার আমি দেখাইতেছি আরেকজন সায়েন্টিস্ট আয় সেটা, তাই না কি কইছে? আরেকজন সায়েন্টিস্ট আছে, তাই না সেটা কী থিওরি দিছে, তাই না কী কী সমাধান আছিল এটা লইয়া সেটা। ঠিক আছে, তাই না টার্মটা দেখি।
তাই নিয়ে আইছে 1855-এ, ঠিক আছে, অ্যারাউন্ড 16 ইয়ার্স পরে। তাই নাম হইতাছে রুডলফ ভিরখো। অনেকে CHOW আছে, তোমরা ভিরচাও কইতে পারো, কোনো সমস্যা নাই, ঠিক আছে। তাহলে কেডা দিছিল? রুডলফ ভিরখো। কোন ইয়ারে? 1855। 1855-এ রুডলফ ভিরখো কি কইছে? তাই না কইছে স্লেডেন সোয়ান যা যা কইছে, সেল থিওরিতে যা যা কইছে সব ঠিক আছে, কিন্তু সেল আয়ে কইতিকা, এই জিনিসটা এক্সপ্লেন করছে কেটা? রুডলফ ভিরখো। তাই না কি কইতাছে? তাইনের ভাষায় কইছিল অমনিস সেলিউলা ই সেলিউলা। বুঝা গেছে? তাইনেটা কি কইছিল? তাইনের ভাষায় কইছিল অমনিস সেলিউলা ই সেলিউলা। তো এটার মানে কিতা? এটার মানে হইতাছে অল সেলস, তাইনের ভাষায় কইছে অল সেলস অ্যারাইজ ফ্রম প্রি এক্সিস্টিং সেলস। কইতেছে যত সেল আছে সব সেল আয় কই থেকে? অন্য আরেকটা সেল থেকে। মানে আমি যদি কই এটা একটা সেল, এটা একটা সেল, এটা আইসে কই থেকে? আরেকটা সেল থেকে। ওইটা কই থেকে আইসে? আরেকটা সেল থেকে আইসে। এটা কই থেকে আইসে? আরেকটা সেল থেকে আইসে। অহন মনে প্রশ্ন জাগতে পারে প্রথম সেলটা কইতে আইসে, অনেকের মনে প্রশ্ন জাগতে পারে দাদা আমি বুঝলাম এই সেলটা আরেকটা সেলেরতে আইসে, এই সেলটা আরেকটা সেলেরতে আইসে, ওই সেলটা আরেকটা সেলেরতে আইসে, তাহলে প্রথম সেল করতে আইসে। আমি যদি তোমার জিজ্ঞেস করি মুরগি আগে না ডিম আগে, কোন উত্তর আছে তোমার কাছে? ডিমের থেকে মুরগি আইসে, ডিম একটা সিঙ্গেল সেল, এটাতে পুরো একটা মুরগি হয়ে গেছে। মুরগিটা করতে আইসে, ডিমের থেকে আইসে, ডিমটা করতে আইসে, এটা আরেকটা মুরগির থেকে আইসে, এটির কোনো শেষ নাই, ঠিক আছে। যেমন আমি যদি এক্সপ্লেন করি, সে একটা স্পার্ম, এটা একটা স্পার্ম সেল, দেখা যেতেছে না, আমি এদিকে দেখা লই, নাও দেখা যেতে পারে, বেশি সাইডে গেছি গা, না দেখা যাইতেছে অল্প, মুচ্ছা সেটা একটু কাছে আয় পড়ি। আমি যদি কই সে এটা একটা স্পার্ম সেল, এটা একটা ওভাম, এটা কি স্পার্ম, এটা কি ওভাম, দুইটা একলগে ফিউশন হইল, হওয়ার পর একটা স্ট্রাকচার ফর্ম করলো, এটা আমরা কী কই? জাইগোট। জাইগোটের থেকে কী হয়ে গেছে? একটা পুরো অর্গানিজম। তুমি আমি আমরা সবাই কই থেকে আইছি? জাইগোটটার থেকে আইছি। তাহলে আমরাও তো সেল দিয়ে তৈরি, আমরা যে বডির যে সেলটা দিয়ে তৈরি, এটা কই থেকে আইছে? জাইগোট থেকে আইছে। জাইগোটও একটা সেল, স্পার্ম ওভাম মিল্লা বানাইছে। জাইগোটটা কেটা বানাইছে? আরও দুইটা সেল বানাইছে। কেটা? স্পার্ম একটা সেল, ওভাম একটা সেল, এরা মিল্লা কি বানাইছে? জাইগোটটারে বানাইছে। এখন বোঝা গেছে? অহন বোঝা গেছে কি কথাটার মানে কি? অল সেলস অ্যারাইজ ফ্রম প্রি এক্সিস্টিং সেল। কথাটার মানে বোঝা গেছে যে আমরা কই থেকে আইছি? জাইগোট থেকে। জাইগোট কই থেকে আইছে? জাইগোট একটা সিঙ্গেল সেল, আমরা একটা সিঙ্গেল সেল আসছিলাম, যেটা তো খালি চোখে দেখাই যায় না। এটা ডিভাইড করতে 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 আজকে হিউম্যান বডির মধ্যে অ্যারাউন্ড 37 থেকে 62 ট্রিলিয়ন সেল পাওয়া যায় একটা ম্যাচিওর হিউম্যানের মধ্যে। ট্রিলিয়ন গণতে পারত না, কটা জিরো আছে, ঠিক আছে। খাতা কলম লয়ে বইতে মুহে মুহে পারত না। ওখানে আমার আবার কইতে পারে অনেকে দাদা এত জিরো আছে, ডাইরেক্ট মুহের মধ্যে মুহে মুহে কইতে পারত না। খাতা কলম লয়ে বইতে ইউনিট 10, 100, 1000, 10,000, 100,000, মিলিয়ন, 10 মিলিয়ন, 100 মিলিয়ন যাইতে হবে বহু দূর, ঠিক আছে। এত পরিশ্রম করার দরকার নাই, আমি ডাইরেক্ট করে দিই 37 থেকে 62 ট্রিলিয়ন সেল দিয়ে আজকে পুরোটা বডি তৈরি। এত সেল করতে আসি একটা সেল থেকে। কোন সেল? জাইগোট। এই যে আমার বডির মধ্যে এত এত ট্রিলিয়ন্স অফ সেল আছে, এটি সব করতে গেছে একটা সিঙ্গেল সেল থেকে। নাম কি সেলটার? জাইগোট। এই তাহলে মানে কি আমার বডির এত সেল অ্যারাইজ ফ্রম কি একটা প্রি এক্সিস্টিং সেলটা কি জাইগোট? অহনই করতে করতে পারে, তাহলে জাইগোট। এটাও তো কোনো একটা সেলেরতে আছে, এটাও দুইটা সেল মিলাই সেটা তৈরি হয়েছে। স্পার্ম ওভাম ওই দুইটা মিলাই সেটা তৈরি করছে। ক্লিয়ার হয়েছে? স্পার্ম একটা সেল, এটা করতে গাইছে। সেমিনিফারাস টিউবিউল একটা সেল আছে, ওইটার থেকে স্পার্ম তৈরি হয়েছে। ওভাম করতে গাইছে, ওভারের থেকে আইছে। গ্রাফিয়ান ফলিকাল তৈরি হয়, গ্রাফিয়ান ফলিকাল থেকে ওসাইট রিলিজ হয়, ওসাইট থেকে না ফোরোমিডিক ক্লাস 12-এ আছে, আমরা 11 অল্প অল্প ফোরোমিডির ব্যাপারে, ঠিক আছে। তো ইডি সব কি এটা যদি একটা সেল, এটা আইছে আরেকটা সেল থেকে, গ্রাফিয়ান ফলিকাল থেকে। গ্রাফিয়ান ফলিকাল করতে গাইছে আরেকটা সেল থেকে আছে, টারশিয়ারি ফলিকাল থেকে। এই একটা চেইন, এই চেইন ভাঙতো না, সব সেল করতে গায়ে কোনো একটা প্রি এক্সিস্টিং সেল থেকে গায়ে। এই কথাটা প্রথমবার কে কইছিল? রুডলফ ভিরখো। বোঝা গেছে? এতটুক বোঝা গেছে। এই যে থিওরিটা তেনে দিছে, এটার আমরা কই ল অফ সেল লিনিয়েজ। এটার আমরা কি কইছি? ল অফ সেল লিনিয়েজ। তোরে যদি কোনো সময় কোনো কোয়েশ্চেনে জিজ্ঞেস করে, কোনো কোয়েশ্চেনে যদি তুই পাস এমন যে ল অফ সেল লিনিয়েজ ওয়াজ প্রপোজড বাই, আনসার কি হইব? রুডলফ ভিরখো। লিনিয়েজ কথাটার অর্থ কী তা দেখ, খালি মুখস্থ করার দরকার নাই।
না বুঝছে সেটা। লিনিয়েজ মানে কি? উৎস। উৎস মানে অরিজিন। আমরা বাংলাতে পড়তাম না পাঠের উৎস কৌ, এমন আর কি। ল অফ সেল লিনিয়েজ মানে কোন লটা মাইন না সেটা সেলের অরিজিন আমরা বুঝাইতে পারি, যে সেলটা কই থেকে আইছে, কই থেকে আইছে সেল, আরেকটা সেল থেকে আইছে। এটা কেটা কইছে? রুডলফ ভিরকো। এটা আমরা কি কইছি? ল অফ সেল লিনিয়েজ। মনে থাকবো যে ল অফ সেল লিনিয়েজ এইটা জিহানে পাইবি, মনে রাখবি আনসার কি হইব? হয় রুডলফ ভিরকো হইব, নয় 1855 হইব, নয় অল সেলস আরাইজ ফ্রম প্রি এক্সিস্টিং সেল হইব। ক্লিয়ার হয়েছে? ল অফ সেল লিনিয়েজ মানে কি? সেলের অরিজিন কই থেকে হইছে। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার হয়েছে? এতটুকু নোট ডাউন করে নে, এতটুকু নোট ডাউন করে হেডিং দে এক্সেপশনস টু সেল থিওরি। এতটুকু নোট ডাউন করে লাইক এক্সেপশনস টু সেল থিওরি। এবার তারা হেডিংটা দেওয়ার আগে দেখ, হেডিংটা দেওয়ার আগে আরেকটা ছোট্ট জিনিস দেখ। এই যে রুডলফ ভিরকো যে এত কিছু এক্সপ্লেন করছিল, কোন ইয়ারে করছিল সব কিছু? 1855 কইছি তো? হ হ হ ক আছে। এবার দেখ তাইনের যে এত কিছু তাইনে কাজ টাজ করলো, এবার আগেকার দিনের সায়েন্টিস্টের মহলটা কেমন আছিল? এইটা কইলে না না তুই ঠিক কইছিস না, তোরটা মনে ভুল আছে, প্রমাণ করে দেখা। রুডলফ ভিরকো যে থিওরিটা দিছে 1855, তারপরে 3-4 বছর 5 বছর সবাই কইছে কি প্রমাণ আছে, এটার তো ভুলও থাকতে পারে, হয়তো আমরা কোনো ভুল হওয়া বাইর করতে পারছি না, তার মানে তো না কোনো ভুল নাই। আছে না মানুষের এটা স্বভাব, কেউ একটা কিছু ভালো করলে তার পিছনে লাগ দিব, ঠিক আছে? যখন কেউ একটা কিছু ভালো করতে যায় তার পিছনে মানুষ পড়তে হইব, ঠিক আছে? নাহলে তার পেটের ভাত হজম হইতো না। কী করছে তেনে? তেনে এত সুন্দর একটা থিওরি দিল, তারা এটা চ্যালেঞ্জ করে বেরিয়েছে সবাই, না না এটা থিওরি হিসেবে অ্যাপ্লাই করা যেত না, এটা প্রমাণ করে দেখাও। এবার তাইনে বহুত চেষ্টা করছে মানুষের বোঝানোর, তাইনে বুঝাই পারছে না কেউ। তাইনের এক বন্ধু আছিল, ঠিক আছে? তাইনের একজন বন্ধু আছিল 1862-তে, মানে তাইনে দিছিল 1855, তার 7 বছর পরে 1862 তাইনের একজন বন্ধু আছিল। ওই বন্ধুরার নাম আমরা অনেকেই জানি, লুইস পাস্তিউর। তাইনের ওই বন্ধুরার নাম হইতেছে লুইস পাস্তিউর। তাইনে এই থিওরিটারে সাইন্টিফিক্যালি প্রমাণ করে দেখাই দিছে যে অল সেলস অ্যারাইজ ফ্রম প্রি এক্সিস্টিং সেল। এই থিওরিটারে সাইন্টিফিক্যালি প্রুফ করে দেখাই দিছে কেটা? তাইনের বন্ধু নাম কি? লুইস পাস্তিউর। 7 বছর পর 1862-তে এক্সপেরিমেন্টালি proved modified cell theory, modified cell theory। তাই না একটা এক্সপেরিমেন্ট করে সেটা প্রমাণ করে দিছে যে মডিফাইড সেল থিওরি যেটা আমার বন্ধু দিছিল রুডলফ ভিরকো, এটা ঠিক, এটা ভুল না। এবং তাই না যে এক্সপেরিমেন্টটা করছিল, এক্সপেরিমেন্টটার নাম আছিল ফ্লাস্ক এক্সপেরিমেন্ট, FLUSK, ফ্লাস্ক এক্সপেরিমেন্ট। তাই না এই এক্সপেরিমেন্ট আমরা সিলেবাসে নাই, এত ডিটেলে আমরা কিচ্ছু জানতে লাগবে না, শুধু নামটা মনে রাখবি যে তাইনের বন্ধু যে থিওরিটা দিছিল। বন্ধু কোন দিনের লেখা কামে আইব, ঠিক আছে না? বন্ধু আমরা বন্ধু কোন দিনের লেখা কাজে লাগবো? এই বন্ধু আমরা বন্ধু বন্ধু মিললে সেটা স্কুল বাঙ্ক মারি, মাস্টার বাড়ি বাঙ্ক মারি, আর এরা বন্ধু বন্ধু মিললে সেটা একজনে থিওরি দেয় আর একজনে এক্সপ্লেন করে, ঠিক আছে? কী হয়েছে 1862-তে লুইস পাস্তিউর কী করছে? এক্সপেরিমেন্টালি প্রুফ করছে মডিফাইড সেল থিওরিটা। মডিফাইড সেল থিওরিটা কারা ছিল? রুডলফ ভিরকো। এই রুডলফ ভিরকোরে এক্সপেরিমেন্টালি সবাই সামনে ঠিকঠাক প্রুফ করে দিছে যে আমার বন্ধু যা কইছে ঠিক কইছে। নাম কি এটার? ফ্লাস্ক এক্সপেরিমেন্ট। স্কুলে আমরা বহুত ফিটাফিটি করছি না কিডলিয়া, যারা ছেলেরা একদম ইয়ে করতে পারবা। আর বন্ধু ঠিক হোক ভুল কত কিছু দেখে কারণে বন্ধু কইছে মানে বন্ধু ঠিক আছে, বাইরে কইছে বাই ঠিক কইছে, বাই ভুল কইছে না। এবার দেখ 1862-তে এই কথাটা খেয়াল রাখবি যে মডিফাইড সেল থিওরি দিয়েছিল রুডলফ ভিরকো 1855-এ, আর 1862-তে এটা লুইস পাস্তিউর কী করছিল? এক্সপেরিমেন্টালি প্রুফ করছিল। যে এক্সপেরিমেন্টটা করছিল নাম হয়েছে এটার ফ্লাস্ক এক্সপেরিমেন্ট। নেক্সট হেডিং দে এক্সেপশনস টু সেল থিওরি। এক্সেপশনস টু সেল থিওরি। আমি আগে দেখে একবার ভিডিওটা চলতে আসেনি, মোবাইলে জানি স্পেস আসেনি, ভর্তি হয়ে রয়েছে ফোন ভিডিওতে। এই ভিডিও ডিলিট করতে বমো, ডিলিট করার টাইম পেতেছি না। এক্সেপশনস টু সেল থিওরি। এবার এক্সেপশনস টু সেল থিওরির মধ্যে দেখ কী হয়। বলতেছে কোন কোন অর্গানিজম আছে যেটি সেল থিওরি মান্য চলে না। এটার থেকে একটা এমসিকিউ খুব কমন। দেখ এই কোয়েশ্চেনটা নিট 2017
নিট 2013, জিপমার 2009, 3বার আইছে এই কোয়েশ্চেন। ঠিক আছে, আরও আইতে পারে, আমার চোখে 2 বা 3বার পড়ছে এই কোয়েশ্চেনটা। যে নাম শুনছো সবাই সবাই অহন তো আর রিক্স হল অব্দি নাম জানে, যে রিক্স হলো না মানে নিরক্ষর হেও নাম জানে, ভাইরাস। ঠিক আছে, ভাইরাস কোনো সময় সেল থিওরি মারে না। ভাইরাস ডাজ নট ফলো সেল থিওরি। ভাইরাস কোনো সেল থিওরি মানে না। কেলিগা দেখ, সে এটা একটা ভাইরাস, এটা একটা ভাইরাস। যেই কোনো ভাইরাস, ঠিক আছে। ভাইরাসটা তো রক্ষণ এনভায়রনমেন্টের মধ্যে আছে, আমরা এনভায়রনমেন্টের মধ্যে ভাইরাসটা আছে, এটা কি থাকবো ওখানে? নন লিভিং অবস্থায় থাকবো। কি অবস্থায় থাকবো? হ্যাঁ, নন লিভিং অবস্থায় থাকবো। সমস্যা হইতেছে এই ভাইরাসটা যখনই কোনো হিউম্যানের বডিতে বা কোনো একটা হোস্টের বডিতে ঢুকা যায়, এই ভাইরাসটাই যখন কি হয়েছে কোনো একটা হিউম্যান বডির ভিতরে ঢুকে গেছে, এইটাছে ভাইরাসটা এনে এবার ঢুকে গেল। এই ভাইরাসটা তখন কই ঢুকে গেছে? হিউম্যানের বডির ভিতরে। যার ভিতরে ভাইরাস ঢুকে হ্যারে আমরা কি কই? হোস্ট। মনে থাকবো, যার ভিতরে ভাইরাসটা ঢুকছে হ্যাঁ আমরা কি কইছি? হোস্ট। ভাইরাসের লিগে হ্যাঁ কি? হোস্ট। হোস্ট মানে যার ভিতরে ভাইরাসটা ঢুকছে। এইবার যেই ভাইরাসটা হোস্টের ভিতরে ঢুকে গেছে, এইবার ভাইরাস কি হয়ে যায়? লিভিং। বুঝা গেছে? নর্মালি যখন এনভায়রনমেন্টের মধ্যে থাকে হ্যাঁ কি? নন লিভিং। হে লিভিং থিংস হই না, তাহলে হে সেল থিওরি কেড়ে মানবো? সেল মানে তো যারা ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স আছে, লিভিং। ঠিক আছে, কিন্তু তার কি হে কি? নন লিভিং। যেই হে হোস্টের ভিতরে ঢুকছে হে লিভিং, হোস্টের ভিতরতে বাইরে বাইরে যাবো কা? নন লিভিং। আরেকটা হোস্টে যাবো আবার লিভিং। বুঝা গেছে? ক্লিয়ার হয়েছে কথাটা? এইটাছে ভাইরাসের থিওরি। বুঝা গেছে? এইটাছে অ্যাবাউট ভাইরাস, যে ভাইরাস কোনো সময় সেল থিওরি ফলো করে চলে না। মনে রাখবি, খুব খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যে ভাইরাস কোনো সময় সেল থিওরি ফলো করে চলে না। তারপরে আরও কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট খেয়াল রাখ, এই জিনিসটা খেয়াল রাখবি। এটা অক্ষণ যেটা কইতাছি, এটা নিট ফেজ 1 2016, তখন এই নিট পরীক্ষার নাম আছিল AIPMT, অল ইন্ডিয়া প্রি মেডিকেল টেস্ট। তখন নিট পরীক্ষার নাম আছিল অল ইন্ডিয়া প্রি মেডিকেল টেস্ট, AIPMT। তখন এই কোয়েশনটা আইছিল, অক্ষণ যে কোয়েশন আমরা কইতাছি, খেয়াল মনে রাখবি সবসময়। সেল মানেই তার মধ্যে নিউক্লিয়াস থাকবো, আরও অন্য সেল অর্গানালিটি থাকবে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি অ্যাপারেটাস, লাইসোজোম, মাইটোকন্ড্রিয়া, সব ক্লাস 9-এ আসিল, আমরা সব পড়ব এই চ্যাপ্টারে ডিটেলে। কিন্তু এখান থেকে একটা জিনিস খেয়াল রাখবি, যে ম্যাচিওর ম্যামেলিয়ান আরবিসি, ম্যাচিওর ম্যামেলিয়ান আরবিসি, আরবিসি মানে কি? রেড ব্লাড সেল। একটা ম্যামেলের রেড ব্লাড সেলের মধ্যে নিউক্লিয়াস থাকে না, নো নিউক্লিয়াস। সেলটা দেখতে কেমন হয়? মাথা বাড়িতে গেছো? মাথা বাড়িতে গেছো না সবাই? ফেরা আছে না? ফেরা ফেরা নিবা, নিয়ে আসলে মাঝখানে উপরে একটা নিচে একটা টিপ দিয়ে দিবা এভাবে, তাহলে স্ট্রাকচারটা কেমন হয়ে যাবো? কিছুটা এমন হয়ে যাবো না? এটা হচ্ছে আরবিসির শেপ, এটার মধ্যে কোনোখানে কোনো নিউক্লিয়াস নাই। যে মনে রাখবি, ম্যাচিওর আরবিসির, ম্যামেলিয়ান আরবিসির মধ্যে কোনো নিউক্লিয়াস থাকে না। আর এই ম্যাচিওর ওয়ার্ডটাও খুব দরকার, কারণ ম্যাচিওর অবস্থায় আবার নিউক্লিয়াস থাকে। কেমন থাকে দেখ জিনিসটা আমি কইতাছি। আরবিসি মানে একটা সেল, তো দেখ আমরা বডির মধ্যে সেইটা হইতেছে বোন, এটা হইতেছে বোন। এই জায়গার মধ্যে একটা সাবস্টেন্স থাকে, ভালো করে পড়বি কিন্তু এই পার্টটা বুঝবি। এটা কিন্তু এই চ্যাপ্টার কোনোখানে লেখা পাইতি না, সবার দরকার লাগবে এটা। যেমন আমরা হার্ট যে চ্যাপ্টারটা আছে, বডি ফ্লুইডস অ্যান্ড সার্কুলেশন করে একটা চ্যাপ্টার আছে হিউম্যান ফিজিওলজির মধ্যে, হার্ট।
অ্যান্ড ব্লাড। এই চ্যাপ্টারটার মধ্যে কিন্তু এই জিনিসটা কাজে লাগবে, আমি আগে একবার সেলের মধ্যে কয়ে দিতেছি। বোনের এই যে দুইটা প্রান্তে, এই একটা পার্ট, এই একটা পার্ট, স্টার্ট পার্ট এন্ড পার্ট, তুই যেটা খুশি স্টার্ট করতে পারো, যেটা খুশি শেষ করতে পারো। প্রথম পার্টটা এবং শেষ পার্টটা, এই দুইটা পার্টের তিকা একটা সাবস্টেন্স রিলিজ হয়, নাম হইতেছে রেড বোন ম্যারো। নাম কি এটার? রেড বোন ম্যারো। এই বোন ম্যারোটা দেখতে, বোন ম্যারোটার থেকে কী তৈরি হয়? কিছু সেল তৈরি হয়। এই বোন ম্যারোটার থেকে কী তৈরি হয়? কিছু সেল। সেলটার নাম কি? স্টেম সেল। বোন ম্যারোর থেকে যেই সেলটা তৈরি হইতেছে সেলটার নাম কি? স্টেম সেল। মনে থাকবো, স্টেম সেল। ক্রিস সিনেমার মধ্যে নাম আছিল কিন্তু স্টেম সেল, ঠিক আছে? কই থেকে আইছে? এই রেড বোন ম্যারোর থেকে তৈরি হয়েছে কি? স্টেম সেল। এবার স্টেম সেলটার থেকে তৈরি হয় ম্যাচিউর একটু বড় হইলে, স্টেম সেলটা থেকে একটু ম্যাচিউর হয়েছে, একটু বড় হয়েছে, এটার নাম হয়েছে এরিথ্রোব্লাস্ট। এটার নাম কি দিছি আমরা? এরিথ্রোব্লাস্ট। এটা তার বেশি তৈরি হইতেছে অক্ষণে, দেখ। এবার এই এরিথ্রোব্লাস্টের মধ্যে তিনটা জিনিস হইব। একটা হইতেছে ভিটামিন B12, নাম শুনছো? ভিটামিন বি কমপ্লেক্স। এর মধ্যে একটা কি? ভিটামিন B12। আরেকটা আইব ভিটামিন B9, ভিটামিন B12, ভিটামিন B9। আরেকটা কেমিক্যাল আইব, কেমিক্যালটার নাম হইতেছে এরিথ্রোপয়েটিন। আমি এটির উপরে নিচে লিখালাই ভিটামিন B12 আর ভিটামিন B9, দুইটা ভিটামিন আইলো। আরেকটা কি আইব? কেমিক্যাল আইব। এই কেমিক্যালটার নাম কি? এরিথ্রোপয়েটিন। এরিথ্রোপয়েটিন একটা কেমিক্যাল আইব। কঠিন কোনো কিছু না কিন্তু, আমি বারবার কইতেছি। আস্তে আস্তে দেখে যাক, সব মাথার মধ্যে ঢুকবো। মাথার মধ্যে ঢুকতো না এমন হইতে পারে না। আমি যখন পরে আমি কনফিডেন্ট, আমার পরে বুঝতো না এমন কইতেই পারে না। এরিথ্রোপয়েটিন এটা কি? একটা কেমিক্যাল। এই কেমিক্যালটা কেটা দিছে? কিডনি। সবাই নাম শুনছো কিডনির। এবার কিডনি কী করছে? একটা কেমিক্যাল রিলিজ করছে। সব কিছু এই যে কিডনির থেকে কেমিক্যাল আইছে, কই? নাম কি কেমিক্যালটার? এরিথ্রোপয়েটিন। আর কি আছে? ভিটামিন B12। আর কি আছে? ভিটামিন B9। এটি সব গিয়া কার গায়ে পড়ছে? এরিথ্রোব্লাস্টের গায়ে। সে আমি একটা এরিথ্রোব্লাস্ট। আমার গায়ে আমি আইসি কই থেকে? স্টেম সেল থেকে, ঠিক আছে? স্টেম সেলটা কই থেকে আইছে? বোন ম্যারোর থেকে। এই রেড বোন ম্যারোর থেকে তৈরি হয়েছে স্টেম সেল। স্টেম সেল তৈরি হয়েছে আমি মানে কি? এরিথ্রোব্লাস্ট। আমার গায়ে প্রথমে কিতা? একজন একটা বল ডিল মারছে। বলটার নাম কি? ভিটামিন B12। আরেকজনে কি করছে? আরেকটা বল ডিল মারছে, এটার নাম কি? ভিটামিন B9। আরেকজন কি করছে? একটা লিকুইড ডিল মারছে, কেমিক্যাল ডিল মারছে। কেমিক্যালটার নাম কি? এরিথ্রোপয়েটিন। আর যে আমার গায়ে ডিলটা মারছে কেমিক্যালটারে, ওই লিকুইডটারে যে আমার গায়ে ডিল মারছে, যে কেমিক্যালটারে ডিল মারছে আমার গায়ে, হ্যার নাম হচ্ছে কিডনি। এই এরিথ্রোব্লাস্টের মধ্যে কিডনি কি করছে? এই কেমিক্যালটা ডিল মারছে। তাহলে অক্ষণে হের কাছে কি আছে? আমার কাছে কি আছে? ভিটামিন B12ও আছে, ভিটামিন B9ও আছে, আবার ওই কেমিক্যালটাও আছে, এরিথ্রোপয়েটিন। এই তিনটা আমার শরীরে হওয়ার পরে এত কিছুর দেখে সেটা মানে জটিল সমাবেশ হয়ে রয়েছে এই জায়গার মধ্যে, এত কিছু মিলছে। ভয়ে কি হয়েছে? এনতিকা নিউক্লিয়াসটা বেরিয়ে গেছে। নিউক্লিয়াসটা বাইরে এসে সেলটা সেপড হয়ে গেছে, উপর দিয়ে নিচে দিয়ে এসে এমন কী হয়ে গেছে? ট্যাপার্ড হয়ে গেছে, ঠিক আছে? আমরা আগরতলা বসে কী কই? সেপড হয়ে গেছে সেল, ঠিক আছে? তাহলে দেখতে কেমন হইব? ওখানে সেলটা কিছুটা এমন নিউক্লিয়াস বেরিয়ে গেছে, আর উপরটা এবং নিচটা দুই দিক দিয়ে ট্যাপার হয়ে গেছে। ট্যাপার মানে ভিতর দিক দিয়ে ঢুকে যাওয়ান গা, এমন একটা স্ট্রাকচার তৈরি হয়েছে। এটার আমরা কী কইছি? আরবিসি। তার মানে এই আরবিসি ডে যখন এটা কি এখন ম্যাচিউর আরবিসি, এটা কি বড় হয়ে গেছে, একদম লাস্ট স্টেপ, মানে ম্যাচিউর্ড হয়ে গেছে। ম্যাচিউর্ড হওয়ার আগে তার মধ্যে নিউক্লিয়াস আসিল, কিন্তু ম্যাচিউর হয়েছে পরে কী হয়েছে? নিউক্লিয়াসটা বেরিয়ে গেছে। কতটা ক্লিয়ার হয়েছে না? ম্যাচিউর হওয়ার বইতে কী হয়েছে? নিউক্লিয়াসটা বেরিয়ে গেছে। এলিগা কোনো সময় এমন লিখবি না যে আরবিসির মধ্যে নিউক্লিয়াস নাই, লিখবি যে ম্যাচিওর ম্যামেলিয়ান আরবিসির মধ্যে নিউক্লিয়াস নাই। বোঝা গেছে? ম্যাচিওর ওয়ার্ডটার গুরুত্ব বোঝা গেছে। এবার একটা টার্ম আছে দাদা, তুমি তো মাঝখানে ম্যামেলিয়ান টার্মটাও ইউজ করছো। কী ব্যাপার দাদা? ম্যামেলিয়ান কেলিগা তার পিছনেও লজিক আছে। বার্ডস নাম শুনছস? বার্ডস মানে দিচ্ছে পাখি, শুনছো তোমরা? কেজি 1-2তে আমরা পড়তাম, তোমরা পড়ছো না আমি জানি না। বার্ডসের মধ্যে যে আরবিসি থাকে, নিউক্লিয়াস প্রেজেন্ট থাকে, নিউক্লিয়াস ইজ প্রেজেন্ট। বোঝা গেছে? তার মানে ম্যামেল যারা আছে, ম্যামেল আরবিসির মধ্যে নিউক্লিয়াস থাকে না, কিন্তু বার্ডস আরবিসির মধ্যে আবার কি থাকবো? নিউক্লিয়াস ইজ প্রেজেন্ট। এর লিগে আমি ম্যামেলিয়ান ওয়ার্ডটাও লিখছি।
ম্যাচিওরকে লিখে লিখছি কারণ এই ম্যাচিওর অবস্থায় নিউক্লিয়াস থাকে। মেমেলকে লিখে লাগছি কারণ মেমেল না লিখে যদি মেমেল না লিখতাম যে ম্যাচিওর আর বিসি লিখতাম, মানে ম্যাচিওর আর বিসি তো বার্ডসেরও হইতে পারে, অ্যানিমেলের হইতে পারে, মেমেলসের। তো যদি আমি কই এখানে ম্যাচিওর মেমেলিয়ান যদি না কই তাহলে বার্ডস ওইটার ভিতরে ফিরে গেল কইলে আমি মেমেলিয়ান করছি মানে কি তা বার্ডসের আলাদা করে দিছি কে লিগা, কারণ বার্ডসের আর বিসির মধ্যে নিউক্লিয়াস থাকে। বুঝা গেছে? বার্ডসের আর বিসির মধ্যে কি নিউক্লিয়াস ইজ প্রেজেন্ট, বাট ইন কেস অফ মেমেল আর বিসি নিউক্লিয়াস ইজ অ্যাবসেন্ট। ক্লিয়ার? লেখা হয়েছে এতটুক লেখা হয়েছে। ভিডিওটা পজ করে লিখতে থাক, খুব খুব ইন্টারেস্টিং ক্লাস চলছে, আমার তো নিজেরই পড়াতে খুব মজা লাগতেছে। মনে থাকবে এই ছোটো ছোটো পয়েন্টটি, এই পয়েন্টটি আছে না, দেখ এই ছোটো ছোটো পয়েন্টটি যার বেসিক কনসেপ্ট ক্লিয়ার আর যার বেসিক কনসেপ্ট ক্লিয়ার না, এটাতে ডিফারেন্সিয়েট করা হয় একটা ব্যাড স্টুডেন্ট আর একটা গুড স্টুডেন্টের মধ্যে। আর যারা এই ছোটো 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 জিনিসটি জানে যে আরবিসির মধ্যে কিন্তু নিউক্লিয়াস থাকে না, কিন্তু আমার পাখির আরবিসির মধ্যে নিউক্লিয়াস থাকে না। বন্ধু বান্ধব তো এমনি ডিসকাস করি, পৃথিবীতে যত টাকা দিয়ে যত বড় টিচার রেখা দেয় সবচেয়ে ভালো টিচার হয়েছে পরীক্ষার আগের দিন বন্ধু। কথাটা মানে নিবি, একদম মিলাই নেবি আমার লগে। পরীক্ষার আগের দিন বন্ধু বান্ধবী যেই সুন্দর পড়ায়, সারা বছর এত এত টাকা দিয়ে কাছে টিচারের কাছে পড়ছো, এত ভালো কোনো সময় কেউ পড়ায় না। ঠিক আছে? এলিগে তো তোর বন্ধুর মতো করে সেটা পড়াই। কোনো ডাউট হইব, যেই জায়গার ডাউট হইব আমার ভিডিও দেখ কেন না আমার ফোন করবি, তাতে এই জায়গাটা বুঝছি না, দেখ বুঝোস তো না বুঝোস, আমি আছি। ঠিক আছে? ক্লিয়ার হয়েছে এই পার্টটা? নেক্সট আমরা যাই ছোট্ট একটা পয়েন্টের মধ্যে, শেষের দিকে আয় বসছি আমরা। অনেকটা শেষের দিকে আয় পড়ছি আজকের লেকচারের। আরেকটা এমন ছোটোখাটো পয়েন্টলে একটু স্টাডি করি। সে রাইজোপাস একটা ফাঙ্গাস আছে, এবং বর্তমান কেস স্টাডি কয়, এখনের দিনে আমি আজকের কথা কইতেছি, আজকের কেস স্টাডি কয় এই যে রাইজোপাস ফাঙ্গাস আছে এই কিন্তু মিউকরমাইকোসিস করে, ব্ল্যাক ফাঙ্গাস নাম শুনছো তো সবাই, এই কিন্তু ব্ল্যাক ফাঙ্গাস। ঠিক আছে? রাইজোপাস আছে, মিউকর আছে, এরা কী করে মিউকরমাইকোসিস করে। রাইজোপাসের মতো আরেকটা ফাঙ্গাস আছে, নাম হয়েছে মিউকর, সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন কার মিউকরের। ওই মিউকরে কী করে মিউকরমাইকোসিস। এমন আমরা সবসময় নেব এই দুটো এক্সাম্পল, রাইজোপাস মিউকর। আজকে শুধু আমরা রাইজোপাসের এক্সাম্পলটা নিতেছি। এই রাইজোপাস নামে একটা ফাঙ্গাস আছে, আর ভচেরিয়া নামে একটা অ্যালগি আছে। এরার মধ্যে কী থাকে না, এরার কোনো ডিফারেন্সিয়েটেড মানে খুব ভালো একটা বাউন্ডারিওয়ালা সেল থাকে না। সেল ইজ নট ভেরি ওয়েল ডিফারেন্সিয়েটেড। একটু ভয় লাগতেছে না আমরা বুঝতে, হঠাৎ করে টাফ হয়ে গেছে, কিচ্ছু টাফ হয়েছে না। দেখ ফার্স্ট ক্লাস তো আজকে আমরা, ফার্স্ট ক্লাস মানে সবসময় মনে রাখবি, আমি তো এই থিওরিতে চলি, ফার্স্ট ক্লাস মানে কিস মানে তোরা যে কিস ভাবতেছ ওই কিস না। ফার্স্ট ক্লাস মানে হইতেছে, বা কিস কথার অর্থ হইতেছে কিপ ইট শর্ট অ্যান্ড সিম্পল। ঠিক আছে? ফার্স্ট ক্লাসে আমি তোরা একটা জটিল কিছুই দেখাইতাম না। ঠিক আছে? যা দেখামো দেখতে মজা লাগবো, যা দেখামো দেখতে মজা পাবি। ঠিক আছে? কইতাছে এই যে রাইজোপাস যে ফাঙ্গাস আছে অথবা ভচেরিয়া যে আছে, তারার সেল ইজ নট ভেরি ওয়েল ডিফারেন্সিয়েটেড। কথাটার মানে হইতাছে, তার আগে আরেকটা পয়েন্ট লেখ, তারা থাকে মাল্টিনিউক্লিয়েটেড কন্ডিশনে। তারা কি অবস্থায় থাকে? মাল্টিনিউক্লিয়েটেড কন্ডিশনে, এবং এই কন্ডিশনটা আমরা কই কোয়েনোসাইট। এই কন্ডিশনটা আমরা কই কোয়েনোসাইট। কোথেকে কই যেতেছি গা? হ্যাঁ দাদা তুমি এটি করো না, আমার ভয় লাগতেছে, প্রথম ক্লাস একটু ক্ষমা দৌ না, একটু দাঁড়াও, যদি না বুঝছো তুমি আমার কইও। এই পুরোটা জিনিস বুঝতে গেলে আমি একটা হ্যান্ডে লাগাই দিলাম, একটু সুবিধা হইব, এই পার্টটা ভালো করে দেখতে হইব। ঠিক আছে না? একটা নর্মাল জিনিস যার বেসিক থিওরি ক্লিয়ার আর যার বেসিক থিওরি ক্লিয়ার না, আমি যেটা কইতে আসছিলাম, এটা ডিফারেন্সিয়েট করে একটা ব্যাড আর একটা গুড স্টুডেন্টের মধ্যে। কিন্তু যেই শুরু জিনিসটি বুঝে, এটা ডিফারেন্সিয়েট করে একটা গুড আর একটা গ্রেট স্টুডেন্টের মধ্যে। একটা এন্ট্রান্স পাওয়া আর না পাওয়া স্টুডেন্টের মধ্যে ডিফারেন্সিয়েট করে বেসিক কনসেপ্ট। আর এই ছোটো জিনিসটি ইনফরমেশনটি গ্যাদার করা ডিফারেন্সিয়েট করে একটা এন্ট্রান্স পাওয়া আর একটা এন্ট্রান্সে র্যাঙ্ক করা স্টুডেন্টের মধ্যে। খেয়াল রাখবি কথাটা সবসময়। দেখ
ভয় পাবি না, কোনো কিছুর মধ্যে ভয় পাবি না। তুমি এমন কি জিনিস আছে, আমি তো মানুষ হই, যে বুঝাইতেছে হ্যাঁ মানুষ হই, কেন বুঝলাম না, এত ভালো বুঝাইতেছে। সেইটা একটা সেল, এটা তার নিউক্লিয়াস। প্রথমে আমরা কি কইছি, যে কোনো সেল, আমার পুরোটা মানুষের শরীরে কই থেকে আইছে, একটা সিঙ্গেল সেল থেকে এতটি সেল তৈরি হয়েছে, মানে কি তা সেল একটার থেকে দুইটা হয়েছে, দুইটার থেকে চারটা হয়েছে, চারটার থেকে আটটা হয়েছে, নর্মালি দেখতে হয়। এটা নর্মালি কেমনে হয় দেখ, প্রথমে নিউক্লিয়াস ডিভাইড করে, প্রথমে কি হয় নিউক্লিয়াস ডিভিশন, প্রথমে কি হয় নিউক্লিয়াস ডিভাইড করে, কয়টা হয়ে জায়গা, দুইটা। এই একটা নিউক্লিয়াস হয়ে গেছে, এই একটা নিউক্লিয়াস হয়ে গেছে। এই যে নিউক্লিয়াস ডিভাইড হওয়া, এটারে আমি নর্মাল নিউক্লিয়াস ডিভিশনও করতে পারি, অথবা আমি একটা ফ্যান্সি নাম দিতাম পারি, বায়োলজির ভাষায় একটা ফ্যান্সি নাম দিতাম পারি। নামটা কি ক্যারিওকাইনেসিস। ক্যারিও মানে নিউক্লিয়াস, কাইনেসিস মানে ডিভিশন। বুঝা গেছে? আমরা ফ্যান্সি স্টুডেন্ট নক্ষণে আমি পড়াইতেছি, তোরা মানে সবচেয়ে ব্র্যান্ডেড স্টুডেন্ট। আমি পড়াইতেছি মানে 6 মাসের মধ্যে তোরা সবার নাম সুরাত্রি পুরা জানবো যে এরা বায়োলজিত খুব ভালো। আমি আসছে কইলাম প্রথম থেকে শেষ অবধি আমার সবটি লেকচার ভালো করে লাগায় যা, পাশাপাশি আমি যেমন লেকচারের শুরুতে কইছি ফিজিক্স কেমিস্ট্রিটা ভালো করে পড়তে থাক, তোরার নাম 6 মাসের মধ্যে আধা ত্রিপুরা জানবো। যে না, যারা 11-12 আছে নিটের লিগে প্রিপেয়ার করতেছে তারা সবাই তোরার নাম জানবো, এটা আমার গ্যারান্টি যা। এবার ক্যারিওকাইনেসিস, ক্যারিও মানে কি তা নিউক্লিয়াস, কাইনেসিস মানে ডিভিশন। তাহলে সেলটা ডিভাইড হইতে গেলে প্রথম স্টেপ কি তা নিউক্লিয়াস একটার থেকে দুইটা হইতে হয়। সেকেন্ড স্টেপ হইতাছে সাইটোপ্লাজম ডিভিশন, এটা আমরা কি কই সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস, সাইটোকাইনেসিস মানে কি সাইটোপ্লাজম ডিভাইড হইব, মানে এদিক দিয়ে সাইটোপ্লাজমটা মাঝখান থেকে ডিভাইড হয়ে যাব। তাহলে অক্ষণ দেখতে কেমন হয়ে যাব, এটা একটা সেল, এটা একটা সেল হয়ে গেছে। কেন একটার থেকে দুইটা সেল তৈরি, শুরু করছিলাম একটা সেল দিয়া, প্রথমে নিউক্লিয়াস ডিভাইড হয়েছে, তারপরে পুরোটা সেল ডিভাইড হয়ে গেছে। তাহলে একটার থেকে দুইটা সেল হয়ে গেছে। এটাই তো আমার মেইন উদ্দেশ্য আছিল, একটার থেকে দুইটা বানামো, এই দুইটার থেকে আরও দুইটা চারটা বানামো, এই সেটার থেকে 8টা বানামো। মেইন প্ল্যানটা তো এটাই। তাহলে এটা কেমনে হয়, বেসিক লেভেলে স্টেপটা দেখতে গেলে কেমনে হয়, প্রথমে নিউক্লিয়াস ডিভাইড করে আমরা কি কই রে ক্যারিওকাইনেসিস, তারপরে সাইটোপ্লাজম ডিভাইড করে আমরা কি কমো সাইটোকাইনেসিস। ক্লিয়ার? এটা হচ্ছে নর্মালি আম জিন্দেগি আমরা যেটা কই, ঠিক আছে, নর্মালি এটা হয়। এবার আমরা পুরো মেন্টস জিন্দেগি দেখ কি হয়। হেরার মধ্যে এই যে আমরা রাইজোপাস বছরিয়া নিলাম, এরার মধ্যে দেখ কি হয়, না লেখা থাকলে 10 সেকেন্ড রিমাইন্ড করো, স্ক্রিনশট লো, খাতা লয়ে যাবো, লিখেই লাইবা। ইহানে কি হয়, আমি দেখি কয়টা বাজে, আজকে পুলিশে ধরবো, 7টা বেজে গেছে গা। তোর আর ভিডিও আপলোড করার কথা 6টার সময়, আজকে বেজে গেছে অলরেডি 7টা। এবার এদিকে দেখ কোন সময় জানি এই ভিডিও আইব, আজকে রাত্রের মধ্যে আয় পড়বো, 10টার মধ্যে আয় পড়বো আশা করি, 10টা, 10:30, 11টার মধ্যে আয় পড়বো। এবার এরার মধ্যে দেখ কি হয়, এই যে ভচেরিয়া একটা নামে একটা অ্যালগি আছে, অ্যালগি মানে কি ছত্রাক, দিকে ফাঙ্গাস, সে তারার মধ্যে কি হয়, এটা হচ্ছে তার সেল, এটা হচ্ছে তার নিউক্লিয়াস। তারার মধ্যে প্রথমে ক্যারিওকাইনেসিস হয়, ক্যারিওকাইনেসিসের ফলে কি তৈরি হইব, দুইটা নিউক্লিয়াস তৈরি হইব। কিন্তু এরপরে সাইটোকাইনেসিস হয় না। কি হয় না, নো সাইটোকাইনেসিস। আর এদিকে কি হতে থাকে, ক্যারিওকাইনেসিস চলতেই থাকে। তাহলে আসলে একটা নিউক্লিয়াস হয়ে গেছে, দুইটা নিউক্লিয়াস, এটার থেকে কি হয়ে যাবো গা, আরও দুইটা নিউক্লিয়াস হয়ে গেল, 4টা, এর ফলে হয়ে যাবো কি 8টা, এমন করে বাড়তে থাকবো। মানে সেল একটাই রয়েছে, এর মধ্যে কি হয়ে গেছে গা, অনেকটি নিউক্লিয়াস হয়ে গেছে গা। এলিগ্যান্ডারে কি কইছে, এটারে মাল্টি নিউক্লিয়েটেড কন্ডিশন কল্ড কোয়ানোসাইট। এই কোয়ানোসাইট টার্মটার মানে কি তা নো সাইটোকাইনেসিস। বুঝা গেছে? ক্যারিওকাইনেসিস তো হইতাছে, নিউক্লিয়ার ডিভাইড করতেছে সেলটার, তার মানে কি তা যে সেলটা তৈরি হয়েছে এটা কি মাল্টি নিউক্লিয়েটেড। মাল্টি মানে কি একের বেশি, নিউক্লিয়েটেড মানে নিউক্লিয়াস। একটা সেলের মধ্যে জেনারেলি একটাই নিউক্লিয়াস থাকা উচিত, হয়ে গেছে 2টা, 4টা, 8টা, 10টা, 16, অনেকটি নিউক্লিয়াস হয়ে গেছে। বুঝা গেছে কথাটা? মাল্টি নিউক্লিয়েট কথার অর্থ কিতা। আর কোয়ানোসাইট মানে কেলিকে মাল্টি নিউক্লিয়েটেড হয়েছে, কারণ সাইটোকাইনেসিস হইতেছে না। ক্যারিওকাইনেসিস তো হইতেছে কিন্তু সাইটোকাইনেসিস হইতেছে না। তোরা সবাই তিসমার খান নামে একটা সিনেমা আছে, তিসমার খান কইলে অনেকে দেখছো, অনেকে দেখছো না। এটা একটা গান আছে, শিলা কি জওয়ানি, কইলে এখন সবাই গানটা শুনছো। ছোটোবেলায় তোমরা এই গানটা মোটামুটি সবাই শুনছো। এই শিলা কি জওয়ানি যে সিনেমার মধ্যে আছে, সিনেমাটার নাম হচ্ছে তিসমার খান, অক্ষয় কুমারের সিনেমা। এটার মধ্যে একটা ডায়লগ আছিল, অক্ষয় কুমার অ্যাকচুয়ালি আসলে একটা সুর, মানে হেরে সবাই কইতো আধা রবিনহুড।
রবিনহুড মানে কথাটার অর্থ হইতেছে, রবিনহুড এমন একজন চোর ছিল ইতিহাসের ভাষায়, হিস্ট্রিতে। হে কী করতো, যত বড় লোক আসিল, ক্যাপিটালিস্ট যারা আসিল, বড় লোকেরা, তারা সব টাকা পয়সা চুরি করতো, করে সেটা এটারে গরিবের মধ্যে বিলাই দিত। বড় লোকের থেকে টাকা চুরি করতো আর গরিবের দিয়ে দিত। এটা আসিল রবিনহুড। আর তাই নে আমরা তিসমার খান, যা অক্ষয় কুমারের কথা কইতে আসছিলাম, হেরে কয় হয়তো আধা রবিনহুড। কেলিগা হে বড় লোকের থেকে টাকা চুরি তো করছে, কিন্তু গরিবের মধ্যে কোনোদিন টাকা দিছে না। বোঝা গেছে কথাটা? এলিগে হেরে কী কয় হয়তো হে নিজের কইতো আধা রবিনহুড, কারণ হে বড় লোকের থেকে চুরি করে কিন্তু গরিবরে টাকা দেয় না। এই ব্যাপারটা অনেকটা হেরে এমন যে সেল ডিভিশন, সেল কীভাবে আনিছে, ক্যারিও কেন হয়েছে, মানে কি তখন সাইডও কেন হয়েছিল, একটার থেকে দুইটা সেল হইব, দুইটার থেকে চারটা সেল হইব, 8টা সেল হইব, 16টা সেল হইব, ঠিক আছে না? 2, 4, 8, 16, 32 সেল হয়ে যাব। কিন্তু এখানে ঘটনা কী হইতেছে, 1-এর থেকে 2 নিউক্লিয়াস হয়েছে, সেল একটাই রয়েছে। 4 নিউক্লিয়াস হয়েছে, 8 নিউক্লিয়াস হয়েছে, 16 নিউক্লিয়াস, 32 নিউক্লিয়াস হয়েছে, কিন্তু সেল রয়েছে একটাই। বোঝা গেছে? সেল রয়েছে একটাই, খালি নিউক্লিয়াসের সংখ্যা বাইরে চলছে। ঘটনাটা ক্লিয়ার হয়েছে? এটা আমরা কী কইছি? মাল্টি নিউক্লিয়েটেড কন্ডিশন কোয়েনোসাইটিক। ঠিক আছে, এটা আমরা কী কইছি? কোয়েনোসাইটিক মাল্টি নিউক্লিয়েটেড কন্ডিশন। বোঝা গেছে? এটা কার কার মধ্যে দেখা যায়? ইন কেস অফ ভচেরিয়া, ভচেরিয়া একটা অ্যালগি, আর রাইজোপাস, রাইজোপাস একটা ফাঙ্গাস। ক্লিয়ার হয়েছে এই পার্টটা? এতটুকু ক্লিয়ার হয়েছে? আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করুম অ্যাবাউট সেল শেপ, সেল কী কী শেপের হয়। তারপর আমরা ডিসকাস করুম অ্যাবাউট প্রোক্যারিওটিক সেল। ইন ডিটেল আমরা প্রোক্যারিওটিক সেলের ব্যাপারে পড়ুম নেক্সট ক্লাসে। ঠিক আছে, এতটুকু বোঝা গেছে? যদি কারোর কোনো ডাউট থাকে আমারে গ্রুপে তো মেসেজ করতে পারতি না, গ্রুপে অ্যাডমিন অনলি করা, তোরা আমারে ইনবক্স করে দিবি। গ্রুপে মেসেজ না করে আমার ডাইরেক্ট আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিবি পার্সোনালি, অথবা আমারে কন্ট্যাক্ট করে নিবি, ফোন করবি, সেই পার্টটা বুঝছি না, ঠিক আছে, কোন জায়গাত কি ডাউট আছে না আছে। আমি তোরা কোনো বইটই আপাতত রাখতো না, শুধু এনসিআরটি বই কিন, আমার লেকচারটি করতে থাক। কারণ একটু খালি কারফিউটা শেষ হোক, যখনই আমরা অফলাইন ক্লাস স্টার্ট হইব আমি তোরা ম্যাটেরিয়াল দিয়ে দিব। মানে তোরা ক্লাস 12-এ, ক্লাস 11-এ টোটাল বায়োলজিতে চ্যাপ্টার আছে 22টা। চ্যাপ্টার 1 লিভিং অর্গানিজম থেকে, দ্য লিভিং ওয়ার্ল্ড থেকে শুরু করে চ্যাপ্টার 22 কেমিক্যাল কন্ট্রোল অ্যান্ড ইন্টিগ্রেশন অবধি টোটাল 22টা চ্যাপ্টার আছে। আমি 22টা চ্যাপ্টার আলাদা আলাদা 22টা ম্যাটেরিয়াল দিব তোরারে। এই ম্যাটেরিয়ালের মধ্যে কী থাকবো? এটা বেসিক্যালি বই, যেমন আকাশ লাইনের মডিউল হয় না, তারা তো চ্যাপ্টার করে একটা বই দেয়। আমি একটা চ্যাপ্টারে একটা করে বই দিব। এখানে ইলাস্ট্রেটিভ তোরার থিওরি থাকবো, এখানে প্রচুর এমসিকিউ থাকবো। ঠিক আছে, তোরা যেমন থিওরিও ইন ডিটেল পাইবি, তেমনই এমসিকিউ প্রচুর পাইবি। ঠিক আছে, থিওরি পড়বি ভালো করে সেটা। আর মেইন থিওরি কিতা, তোরা যে খাতা আনিয়া বইছস, মাইন্ডেড, তোরা যে খাতা আনিয়া বইছস, এই খাতার মধ্যে যা যা লিখছি আমি সব লেখা থাকবি। এর থেকে ভালো থিওরি কিচ্ছু নাই, এর থেকে ভালো থিওরি কোনো বই ফিরে বুঝতি না। নিজের হাতের নোটের দাম আছে, আর তুই পড়াইছি আমি, তোরারে আমি পড়াইছি, মানে এটা বিশাল ব্যাপার। তুই আইডিয়া করতে পারতেছস না এই নোট খাতার মধ্যে কত কিছু আছে। ঠিক আছে, তোরা KVPY-এর লিগা প্রিপেয়ার কর, নিটের লিগা প্রিপেয়ার কর, বোর্ডসের লিগা প্রিপেয়ার কর, এর বাইরে কিচ্ছু হয়তো না। খাতার বাইরে একটা কোয়েশ্চন হয়তো না। ঠিকঠাকভাবে প্রিপারেশন নে, এর বাইরে কিচ্ছু হয়তো না। খাতাটারে ভালো করে কর। কোনো এমসিকিউর বইটি এখন কিচ্ছু কিনতে লাগতো না। আমার ম্যাটেরিয়ালে যতটুকু এমসিকিউ থাকবো এটি তোরা করে শেষ করতে পারতি না। এতটুকুই তোরা করে শেষ করতে পারতি না। এটা বারবার করতে হইব, একবার করলে হইতো না। একটা এমসিকিউ করে 3বার 4বার করতে হইব। ডেইলি হোমওয়ার্ক করবো, ডেইলি হোমওয়ার্ক করবো। তোরা কত করবি? ঠিক আছে, এক্সট্রা বইটই কিনিস, এটা শুধু পড়ে থাকবে, এটি জমে। ইউটিউব দেখবি, ওই বই ভালো, এমসিকিউ ফিঙ্গার টিপস ভালো, এরারলেস ভালো, সিঙ্গেজ ভালো, ভর্তি আরিহান ভালো, সবই ভালো, কোনোটাই খারাপ না। দামি যেটা দিমো, তোরা যেমন এতটি বই কিনবি, তোরা কয়টা বই কিনতে পারবে? আমি 20টা 30টা বই আমার কাছে আছে এমসিকিউর, ডক্টরাল ইফেক্ট, যত বই এমসিকিউর হইতে পারে আমি সব মিলাই আমার এই ম্যাটেরিয়াল বানানো। প্রত্যেকটা ম্যাটেরিয়াল আমার এইভাবেই বানাই না। ঠিক আছে, এই তোরার এই ম্যাটেরিয়ালটার লিগে আমার নিচে একটা পুরো টিম কাজ করে। আমি যেই ফ্লোরে ক্লাস করে দিচ্ছি, নিচের ফ্লোরে আমার একটা পুরো টিম আছে, শুধু এটার নিচে কাজ করে। ঠিক আছে, তো এটার কোনো হেডেকের কিছু নাই। যা আছে, যা থিওরি থাকবো, যা এমসিকিউ থাকবো, তোরা করে শেষ করতে পারতি না, কিন্তু পজিটিভলি উইথ কনসেন্ট্রেশন ভালো করে করতে হইব। ঠিক আছে, শুধু আমি একলাই এফোর্ট দিয়ে গেলাম হইতো না, তোরার এফোর্ট দিতে হইব। শুধু বায়োলজিটা দিলে হইতো না, ফিজিক্সও দিতে হইব, কেমিস্ট্রিতেও দিতে হইব। বুঝা গেছে? ঠিক আছে, চলো নেক্সট ভিডিওতে দেখা হইব আবার।